আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সকলকে আমার সি প্রোগ্রাম পর্বে স্বাগতম। তো আজকে মূলত তোমাদের যে টপিকটার উপরে ক্লাস হবে সেটা হচ্ছে সি প্রোগ্রামের মাধ্যমে দুটা সংখ্যার যোগফল নির্ণয় করা এবং প্রোগ্রামের বেসিক আলোচনা। তো সি প্রোগ্রাম পর্বের এটাই প্রথম ভিডিও। তো আশা করি এই ক্লাসটা করার পর তোমরা সবাই প্রোগ্রাম কীভাবে লিখতে হয়, কীভাবে প্রোগ্রাম কাজ করে, প্রোগ্রামের ভেতর ভেরিয়েবল কী, ডেটা টাইপ কী, ফাংশন কী, এগুলো সম্পর্কে জানতে পারবা। তো চলো শুরু করি। তো তোমরা যারা এইচএসসিতে আসো, মানে ইন্টারমিডিয়েটে পড়তেছো, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তোমাদের সবারই খুবই পরিচিত একটা বই আইসিটি। সেই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। তো এই অধ্যায়ের অনেক বড় একটা অংশ জুড়ে আছে একটা টপিক, তার নাম হচ্ছে সি প্রোগ্রাম। তো যদিও এই সি প্রোগ্রামকে অনেকেই ভয় পায়, তবে এটা ভয়ের কোনো জিনিস না। প্রোগ্রামিং মূলত মজার জিনিস। যে প্রোগ্রামকে বুঝে একবার এই প্রোগ্রামের মজা পায়, সে আর এই প্রোগ্রাম কোনোভাবেই ছাড়তে চায় না। তো চলো প্রোগ্রাম নিয়ে আরও কিছু কথা বলি। তো যেহেতু আজকে আমরা সি প্রোগ্রাম নিয়ে কথা বলবো, সি প্রোগ্রাম নিয়ে প্রোগ্রামিং কোড লিখব, তো তোমাদের এই প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং নিয়ে কিছু জানা দরকার। তো প্রথমেই বলে নেই, সি প্রোগ্রাম আবিষ্কার করেন ডেনিস রিচি, মানে সি প্রোগ্রামের জনক ডেনিস রিচি। তিনি 1970 সালে এই সি প্রোগ্রাম উদ্ভাবন করেন। মানে সি প্রোগ্রামের জনক ডেনিস রিচি এটা 1970 সালে ভাষা উদ্ভাবন করেন। তো চলো এখন দেখি সি প্রোগ্রাম দিয়ে কীভাবে কোড লিখতে হয়। সি প্রোগ্রাম মূলত শুরু হয় হ্যাশ সাইনের মাধ্যমে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এভাবে। এরপরে মেইন ফাংশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু। মূলত একটা সি প্রোগ্রাম এভাবে শুরু হয়, প্রথমে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন মেইন ফাংশন, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু। এটা প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে এই তিনটা লাইন ম্যান্ডেটরি, মানে এই তিনটা লাইন কমন। তুমি একটা সি প্রোগ্রাম দিয়ে যে প্রোগ্রামিং করো, যে কোনো সমস্যার সমাধানের জন্য কোড লিখো সি ভাষা দিয়ে, প্রত্যেকটা প্রোগ্রামেই হ্যাশ ইনক্লুড stdio, এরপর মেইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এটা আসে, এটা সবসময় থাকে। তুমি এই সি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করো না কেন, আর শেষ হয় এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ করার মাধ্যমে। তো একটা সি প্রোগ্রাম শুরু হয় মূলত এই তিনটে লাইনের মাধ্যমে শুরু হয়, আর শেষ হয় এই সেকেন্ড ব্র্যাকেট শেষ করার মাধ্যমে। তো প্রথমে বলে রাখি, এইটা মূলত একটা সি প্রোগ্রামের বেসিক কাঠামো। মূলত প্রতিটা সি প্রোগ্রামেই দেখবা যে এই কয়েকটা লাইন একদম কমন। এখন প্রশ্ন করতেই পারো যে ভাইয়া, প্রত্যেকটা সি প্রোগ্রাম এভাবে শুরু হয় কেন, বা এই তিনটা লাইন কমন কী জন্য, এই প্রোগ্রামে এই লাইনগুলোর কাজ কি, হ্যাশ এইটা কি, ইনক্লুড stdio এটা কি, বা এদের কাজ কি, মেইন ফাংশন এদের কাজ কি, এগুলাকে কেন ব্যবহার করা হয়, কেন সবগুলোর মধ্যে এগুলা কমন। তো এগুলা নিয়ে প্রোগ্রাম শেষে কথা বলবো। তো চলো আগে প্রোগ্রামটা শেষ করে নেই। তো আপাতত তোমরা এই বেসিক যে কাঠামো এটা মুখস্থ করো, দেন আমি বলতেছি কোনটার কি কাজ, কেনই বা সবগুলো প্রোগ্রামে এগুলা কমন, তো মুখস্থ করো। তো তোমাদের একটা কথা বলে রাখি, একটা প্রোগ্রাম সম্পন্ন হয় 3 ধাপে, মানে একটা প্রোগ্রাম সম্পন্ন করা হয় 3টা ধাপে। ধাপগুলা কি কি? প্রথম ধাপ হচ্ছে তোমার ইনপুট, এরপর 2 নাম্বার ধাপ হচ্ছে তোমার প্রসেসিং, দেন তৃতীয় ধাপ বা শেষ ধাপ হচ্ছে তোমার আউটপুট। তার মানে একটা প্রোগ্রাম 3 ধাপে কাজ করে। প্রথমে হয় ইনপুট, দেন প্রসেসিং, তারপর আউটপুট। একটা প্রোগ্রাম করার সময় এই 3টা ধাপ সবসময় মাথায় রাখবা,
কেননা এই 3টে ধাপ মাথায় রাখলে প্রোগ্রাম করার সময় যেমন সুবিধা, ঠিক তেমনি প্রোগ্রাম অনেক সহজ মনে হবে। আচ্ছা, একটা প্রোগ্রাম শুরু করলাম এইভাবে, কিন্তু শুরুর পর কী কাজ? এখন এই পরের লাইনের নাম কি বা পরের লাইনের কাজ কি? ভাইয়ারা, এই পরের লাইনকে বলা হয় ডিক্লারেশন লাইন। কি বলা হয়? ডিক্লারেশন লাইন। ডিক্লারেশন লাইন কি মানে মূলত কাজটা কি? তো ভাইয়া, এই লাইনে মূলত ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। কি ডিক্লেয়ার করতে হয়? ভেরিয়েবল। এই লাইনে মূলত আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন প্রশ্ন করতে পারে যে ভাইয়া, ভেরিয়েবল কি বা ভেরিয়েবলকে কীভাবে ডিক্লেয়ার করা লাগে, এগুলো তো আমরা জানি না, চিনি না। তো ডোন্ট ওয়ারি, তো চলো দেখে আসি ভেরিয়েবল কি। আমরা যদি ভেরিয়েবলের সংজ্ঞাতে যাই, তাহলে ভেরিয়েবল সংজ্ঞা থেকে আমরা জানি যে সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করার জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে ভেরিয়েবল বলে। মানে আমরা কি বুঝলাম? যে সি ভাষায় কম্পিউটারে মেমোরিতে ডেটা সংরক্ষণ, মানে ডেটা সংরক্ষণ করার জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে ভেরিয়েবল বলে। তার মানে কি বুঝলাম? ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল জাস্ট একটা নাম। আর এর কাজ কি? বা ভেরিয়েবলকে কেন ব্যবহার করা হয় প্রোগ্রামে? ডেটা সংরক্ষণ করার জন্য, মানে ডেটাকে রাখার জন্য মূলত ভেরিয়েবল ব্যবহার করা হয়। তো আমরা খুব সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই। যেহেতু ভেরিয়েবল ধারণ করতে পারে, তার মানে সে কোনো কিছু সংরক্ষণ করতে পারে, নিজের মধ্যে রাখতে পারে। তার মানে তাকে আমরা খুব সহজেই একটা বাক্স বা কোনো পাত্র বা কোনো কন্টেনারের সাথে তুলনা করতে পারি। যেমন যদি আমি তরল পদার্থের কথা চিন্তা করি, যে তরল পদার্থ সংরক্ষণ করতে পারে কি? সবাই বলবে যে ভাইয়া বোতল, কারণ বোতল তরল পদার্থ সংরক্ষণ করতে পারে। গ্লাস। এরপর যদি বলি কঠিন পদার্থ সংরক্ষণ করতে পারে এমন একটা জিনিসের নাম বলবো যে অবশ্যই কোনো একটা বাক্স বা কোনো একটা ঝুড়ি। ঠিক তেমনি ডেটা সংরক্ষণ করার জন্য যেহেতু প্রোগ্রামে ভেরিয়েবল ব্যবহার করা হয়, তার মানে ভেরিয়েবলকেও আমরা একটা বাক্সের সাথে তুলনা করতে পারি। তো আপাতত এটুকু জেনে রাখো যে ভেরিয়েবল মূলত একটা বাক্সই। এরপর ভেরিয়েবল নিয়ে আরও অনেক আলোচনা করা হবে। তো আপাতত এটুকু জেনে রাখো যে ভেরিয়েবল একটা জাস্ট বাক্স। ওকে, তো আমাদের বইয়ে যে ABCXYZ, মানে এগুলাকে ভেরিয়েবল ধরে অনেক প্রোগ্রাম করা আছে। তো এখন বইয়ের মধ্যে যেগুলো ভেরিয়েবল ধরে প্রোগ্রাম করা আছে, আমরা কি প্রোগ্রাম করার সময় ওই ভেরিয়েবলগুলোকে ইউজ করব? আমি বলবো ডেফিনেটলি না। কেন? কারণ এখানে ওরা বলেই দিছে ডেটা সংরক্ষণ করার জন্য যে নাম ব্যবহার করা হয়। তার মানে যেহেতু ভেরিয়েবল একটা নাম, ভেরিয়েবলের জন্য আমরা নাম নিতে পারি, তার মানে যে কোনো নাম আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু মনে রাখবে ভাইয়ারা, প্রত্যেকটা জিনিস ব্যবহারের জন্য যেমন অনেকগুলো নিয়মকানুন আছে, ঠিক তেমনি ভেরিয়েবল লেখার জন্যও কিছু নিয়ম ডেনিস রিচি বলে দিয়েছেন। তো ভেরিয়েবল লেখার নিয়মগুলো মেনটেন করে আমরা যে কোনো ভেরিয়েবলের নাম লিখতে পারবো এবং কি নিতে পারবো। তো চলো এখন দেখি ভেরিয়েবলের নাম নেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম মানে ফলো করতে হয় বা কী কী ব্যবহার করা যায়, কী কী ব্যবহার করা যায় না। তো ভাইয়ারা, প্রথমে বলি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য বা ভেরিয়েবলের নাম লেখার জন্য কী কী আমরা ব্যবহার করতে পারবো। তোমরা ব্যবহার করতে পারবে লেটার এ থেকে জেড, এবং সেটা স্মল বা ক্যাপিটাল উভয়ই। এবং এই এ থেকে জেড এর কম্বিনেশনে যতগুলো ওয়ার্ড হয়, তোমরা এ থেকে জেড স্মল অর ক্যাপিটাল সবই ব্যবহার করতে পারবে আলাদা আলাদাভাবে। কিন্তু এদের সমন্বয়ে যে ওয়ার্ডগুলো হয়, যেমন বাংলাদেশ বা বিডি, এগুলোও তোমরা ব্যবহার করতে পারবা। মানে লেটার সবগুলাই ব্যবহার করা যাবে, লেটারের কম্বিনেশন দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারবা। এরপর আসি নাম্বার ব্যবহার করতে পারবা তুমি 0 থেকে 9, মানে যতগুলা সংখ্যা আছে সবগুলাই ব্যবহার করতে পারবা, এতে কোনো সমস্যা নাই। যেমন তুমি BD 99 ভেরিয়েবলের মধ্যে সংখ্যা ব্যবহার করতে পারবা, BD 99 বাংলাদেশ বা বাংলা 0200 ইত্যাদি ইত্যাদি। এরপর আরেকটা যে একটা
সেনসিটিভ বিষয়, সেটা তুমি যদি চাও যে আমি কোনো ক্যারেক্টার বা স্পেশাল কোনো ক্যারেক্টার সিম্বল ব্যবহার করব, সেক্ষেত্রে তুমি জাস্ট ব্যবহার করতে পারবা আন্ডারস্কোর, আর একটা আছে তোমার ডলার সাইন। শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টার হিসেবে এই দুইটা সাইনই ব্যবহার করতে পারবা প্রোগ্রামে, আদারওয়াইজ আর কোনো কিছু পারবা না। তো কী কী? প্রথমে তোমার লেটার আলফাবেট এ থেকে জেড পর্যন্ত, এগুলাকে তোমরা আলাদা আলাদাভাবেও নিতে পারো, শুধু এ বি সি এগুলোও নিতে পারো। আর তুমি এই এ থেকে জেড পর্যন্ত এর কম্বিনেশনে যতগুলো ওয়ার্ড তৈরি হয় এগুলোও তুমি ভেরিয়েবলের নাম হিসেবে নিতে পারো। এবার আসি সংখ্যা, তুমি যত সংখ্যা আছে সবগুলো নিতে পারো, কিন্তু সংখ্যার ক্ষেত্রে তুমি মানে শুধুমাত্র সংখ্যা কখনো ভেরিয়েবলের নাম হতে পারে না। এটা আরেকটা রুলস। মানে আরেকটা রুলস এখন আসি যে কী কী ব্যবহার করা যাবে না। প্রথমত মানে শুধুমাত্র সংখ্যা কোনো ভেরিয়েবলের নাম হতে পারে না। আর শুধুমাত্র মানে সংখ্যা দিয়ে, যেমন বি এ সংখ্যা দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না, যেমন বিডি মানে 99 বিডি বা 8 ধরো আমার নামই এস, মানে সংখ্যা দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। ওকে, বা শুধুমাত্র সংখ্যাও কোনো ভেরিয়েবলের নাম হতে পারবে না। আর ভেরিয়েবলের ক্ষেত্রে তুমি মানে দুইটা যদি আলাদা লেটার নাও বা দুইটা যদি শব্দ নাও, ওয়ার্ড নাও, যেমন বিডি এস, সেক্ষেত্রে তুমি ভেরিয়েবলের ভিতরে মানে একটা ভেরিয়েবলে কখনো ফাঁকা স্থান থাকতে পারবে না বা স্পেস থাকতে পারবে না। যদি তুমি দুইটা নাও সেক্ষেত্রে তোমার একটা আন্ডারস্কোর ভিতরে ব্যবহার করতে পারবা, এভাবে লিখতে পারবা, কিন্তু এর মতো করে তুমি নিতে পারবা না। মানে ভেরিয়েবলের ভিতরে ফাঁকা স্পেস রাখাই যাবে না, সংখ্যা দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না, শুধুমাত্র সংখ্যা কোনো ভেরিয়েবলের নাম হতে পারে না। ওকে, এগুলাই নিয়ম। তো চলো এখন তোমাদের কিছু ভেরিয়েবল মানে ভ্যালিড আর ইনভ্যালিড ভেরিয়েবল দেখাই, দেখি তোমরা বুঝতে পারো কিনা বা ধরতে পারো কিনা কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড ভেরিয়েবল। আচ্ছা, প্রথমে দেখাই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে মানে ভেরিয়েবলের নামকরণে কিছু নিয়ম। যে প্রথম হতেছে ভেরিয়েবলের প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ এ থেকে জেড স্মল অথবা ক্যাপিটাল হতে হবে। ওকে, দেন ভেরিয়েবলের প্রথম অক্ষর মানে ভেরিয়েবলের প্রথম অক্ষরটির পরে ভেরিয়েবলের নামকরণে কেবল আলফাবেটিক ক্যারেক্টার এ থেকে জেড ডিজিট নাম্বার আন্ডারস্কোর ডলার চিহ্ন ব্যতীত, যেগুলো আমি একটু আগে বললাম যে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না, যেটা আমি বলে দিয়েছি। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না, এটাও বলে দিয়েছি। আর কি আছে? আচ্ছা, এগুলা বাদ। তো এখন দেখায় যে মানে কোনটা ভ্যালিড ভেরিয়েবল আর কোনটা ইনভ্যালিড ভেরিয়েবল। প্রথমে দেখো যে এখানে আছে 5x, মানে 5x কি একটা মানে ভ্যালিড ভেরিয়েবল? 5x একটা ভ্যালিড ভেরিয়েবল? অবশ্যই না। কেন? 5 একটা নাম্বার আর একটা সংখ্যা, মূলত কোনো ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু হতে পারে না। ওকে, এখন আসি যে এই রুল, এটা কি ভ্যালিড ভেরিয়েবল? অনেকে বলবে হ্যাঁ ভাইয়া এটা তো ভ্যালিড ভেরিয়েবলই, কারণ আলফাবেট বা লেটার দিয়ে শুরু হয়েছে বা লেটারের কম্বিনেশন দিয়ে রুল তো একটা ভ্যালিডই হয়। কিন্তু না ভাইয়া, এটা কিন্তু খেয়াল করো তোমরা যে কোটেশন মার্ক ইনভার্টেড কমা আছে, তার মানে অবশ্যই ইনভ্যালিড ভেরিয়েবল। আর তোমরা এই যে আইএনটি এগুলো দেখে কনফিউশনের কিছু নাই, তোমরা জাস্ট এই ভেরিয়েবলের দিকে খেয়াল করো। আমি আইএনটি কি এটা একটু পরে বোঝাইতেছি। ওকে, এরপরে আসি মেইন এটা কি ভ্যালিড ভেরিয়েবল? ভ্যালিডের মতোই তো লাগে। তোমরা ভাইয়ারা অনেকেই বলবা যে হ্যাঁ এটা তো ভ্যালিডই, কারণ স্মল লেটারের একটা ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, তোমাদের চোখে এটা ভ্যালিড, কিন্তু আমি একটু আগে বললাম কি এখানে যদি দেখো আমি দেখাই যে কোনো কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট, রিজার্ভ ওয়ার্ড ইত্যাদির নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। তার মানে কোনো ফাংশন ভেরিয়েবলের নাম হতে পারে না। তার মানে আমি কিন্তু এখানে দেখাইছি, প্রথমেই দেখাইছি যে একটা ফাংশন, সরি মেইন একটা ফাংশন। এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা ফাংশন। তার মানে যেহেতু একটা ফাংশন, তার মানে ফাংশনের নাম কখনোই ভেরিয়েবল হতে পারে না। তার মানে এই মেইনটাও ইনভ্যালিড। ওকে, দেন এখন আসি এই রুল 10, এটা কি ভ্যালিড ভেরিয়েবল? ভাইয়া এটা কি ভ্যালিড ভেরিয়েবল? না। বলবে যে হ্যাঁ অবশ্যই, কিন্তু না।
এই ভিতরে তোমার যে এই সাইনটা আছে এটা কিন্তু আন্ডারস্কোর না, এটা মূলত হাইফেন, এটাকে পড়া হয় হাইফেন। সো এটাও কোনো ভ্যালিড ভেরিয়েবল না। আচ্ছা, এখন আসি এই মার্কস 10, এটা কি ভ্যালিড? দেখো তো ভ্যালিড কিনা। ভ্যালিড না। কেন? কারণ একটা ভেরিয়েবল মাঝখানে কোনো ফাঁকা বা স্পেস থাকতে পারবে না, অবশ্যই ইনভ্যালিড ভেরিয়েবল। ওকে, দেন আরও কিছু দেখাই। এটা দেখো তো ভ্যালিড না ইনভ্যালিড? হ্যাঁ, এটা ভ্যালিড। কেন? কারণ লেটার দিয়ে শুরু হয়েছে আর সংখ্যা ব্যবহার করা যায়, সেটার মধ্যে কোনো স্পেসও নাই, ফাঁকা স্থান নেই, তার মানে এটা ভ্যালিড ভেরিয়েবল। ওকে, এখন এই রুল কি ভ্যালিড? হ্যাঁ, এই রুলটা ভ্যালিড, কারণ শুধুমাত্র ক্যারেক্টার বা লেটার ব্যবহার হয়েছে, অবশ্যই ভ্যালিড। এখন এই মেন কি ভ্যালিড? হ্যাঁ, এই মেনও ভ্যালিড। কেন? কারণ এই মেন কোনো ফাংশনের নাম না, কারণ ফাংশন নেম সবসময় স্মল লেটার দিয়ে শুরু হয়। ওকে ওকে, তার মানে এই রুল 10 এটা ভ্যালিড। হ্যাঁ, এটা ভ্যালিড, কারণ রুল মধ্যে ফাঁকা স্পেস নেই, কিন্তু একটা আন্ডারস্কোর আছে। আর আমরা ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে দেখছি আন্ডারস্কোর ব্যবহার করা যায়। ওকে, আর এখানে আছে মার্কস 10, এটাও ভ্যালিড। কেন? কারণ মার্কসের পর যে সংখ্যাগুলো নেওয়া আছে সেখানে কোনো ফাঁকা স্থান বা স্পেস নাই, তার মানে এটা একটা ভ্যালিড ভেরিয়েবল। ওকে, তো আমরা চলো ইয়েতে যাই, মানে কোড, যেখানে কোড করতে সেখানে যাই। আচ্ছা, তার মানে এখন এই লাইনের কাজ কি? ভেরিয়েবল ডিক্লারেশন লাইন। ওকে, তার আগে বলে নেই আরেকটা কথা। আমি যে অনেকক্ষণ বললাম যে মেইন একটা ফাংশন, মেইন ফাংশন। আচ্ছা, মূলত ফাংশন মানে কীভাবে বুঝবা যে এটা ফাংশন বা ফাংশন কি হয়? সবসময় মাথায় রাখবা, প্রোগ্রামে যে জিনিসগুলা দ্বারা কোনো কাজ করা হয় বা যেগুলা কোনো কাজ করে তাদেরকে ফাংশন বলা হয়। আর ফাংশন চেনার সবচেয়ে সহজ উপায় হইতেছে তাদের পরে, যেমন পি যদি একটা ফাংশন হয়, পি এর শেষে সবসময় এই ফার্স্ট ব্র্যাকেট শুরু আর ফার্স্ট ব্র্যাকেট শেষ, এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থাকবে। যদি মনে করে সাপোজ ধরো যে পিডি যদি একটা মানে ফাংশন হয়, তার মানে ওর শেষেও এই ব্র্যাকেট দুটো থাকবে, যাদের সাথে ব্র্যাকেট আছে তারাই ফাংশন। ওকে, আচ্ছা, তো এখন তো বুঝলাম, মানে দেখলাম যে ভেরিয়েবল কি বা ভেরিয়েবল কি, কাকে বলে, ভেরিয়েবলের কাজ কি, এগুলো মূলত আমাদের জানা শেষ। ওকে, তো এখন আসি ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়। একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়। ওকে, প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হইতেছে, প্রথমে ডেটা টাইপ দেন স্পেস ভেরিয়েবল নেম, দেন স্পেস ভেরিয়েবল নেম, তারপরে শেষে সেমিকোলন। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হইতেছে সেম এরকমই, প্রথমে থাকবে ডেটা টাইপ, দেন স্পেস, দেন ভেরিয়েবল নেম। তো আমরা ভেরিয়েবল নিয়ে অনেক কথা বললাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করার অনেক নিয়ম কানুনও দেখলাম। তো ভেরিয়েবল চিনলাম যে ভেরিয়েবল কি একটা বাক্সের মতো, একটা বাক্সই। কিন্তু ভাইয়া ডেটা টাইপটা আবার কি? এটা তো প্রথম শুনতেছি, এটা নিয়ে তো কোনো কথা বলেন নাই। হ্যাঁ ভাইয়া, সেটা নিয়ে কথা বলি নাই, তো সেটা নিয়ে এখন কথা বলি। ওকে, চলো, ডেটা টাইপ কি? ডেটা টাইপ মূলত ডেটার প্রকৃতি ডিফাইন করে। মানে ডেটা টাইপ বলতে সেটাই বোঝে যে ডেটাটা কোন ধরনের। আমাদের বইয়ে মূলত 4 ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করা আছে। প্রথমটি হচ্ছে তোমার ইন্টিজার ডেটা টাইপ, দ্বিতীয়তে আছে তোমার ফ্লোট, 3 নম্বরে আছে তোমার ডাবল ডেটা টাইপ, আর একটা আছে 4-এ আছে তোমার ক্যারেক্টার, আর একটা আছে ক্যারেক্টার। মূলত আমাদের বইয়ে এই 4 ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করা আছে। একটা তোমার ইন্টিজার, আরেকটা ফ্লোট, একটা ডাবল, আর একটা ক্যারেক্টার। এই 4 ধরনের ডেটা টাইপ নিয়ে আমাদের বইয়ে কথা বলা আছে। তো এখন আসি ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? মানে 0, 1, 2, 3, 4, 5, 6, মানে যতগুলা সংখ্যা আছে ভগ্নাংশ ছাড়া, ভগ্নাংশ ব্যতীত যারা আছে সবাই পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা চিনি, ছোটোবেলায় পড়ে আসছি
মানে ভগ্নাংশ ব্যতীত 1 2 4 5 100 500 যতগুলো সংখ্যা আছে সবগুলাই পূর্ণ সংখ্যা, শুধুমাত্র ভগ্নাংশ ব্যতীত। তার মানে প্রোগ্রামে যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে সেগুলার ডেটা টাইপ হচ্ছে তোমার ইন্টিজার। তারপরে ইন্টিজার মূলত বোঝায় পূর্ণ সংখ্যা। ওকে, তো এখন 2 নাম্বার আসি। 2 নাম্বার কী ছিল? ফ্লোট। ফ্লোট বলতে বোঝায় ভগ্নাংশ সংখ্যা। তার মানে আমরা পূর্ণ সংখ্যা তো চিনি 1 2 5 দশমিক বাদে যে সংখ্যাগুলো আছে ওগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয়, কিন্তু দশমিক যেগুলা ওগুলাকে বলা হয় তোমার ভগ্নাংশ। যেমন 1.4 1.5 6.7 6.6 বা 7.8 এগুলাকে বলা হয় তোমার মানে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ, এগুলাকে ফ্লোট, এগুলো হইতেছে তোমার ফ্লোট। আরেকটা আছে ডাবল। ডাবল মূলত ফ্লোটের থেকে একটু মানে ধারণ ক্ষমতা বেশি। প্রত্যেকটা ডেটা টাইপে কিন্তু এক ধরনের ধারণ ক্ষমতা আছে, কেউ কম ধারণ করতে পারে, কেউ বেশি ধারণ করতে পারে। ঠিক তেমনি ফ্লোট আর ডাবল মূলত একই, ফ্লোটের ধারণ ক্ষমতা কম আর ডাবলের ধারণ ক্ষমতা বেশি। যেমন 4666 যদি এই ধরনের কোনো সংখ্যা নিয়ে কাজ করা হয় তাহলে সেটা ডেটা টাইপ হয় ডাবল। ওকে, আরেকটা ছিল কি ক্যারেক্টার। তো ক্যারেক্টারকে মূলত এগুলা হতেছে কোনো আলফাবেট, যেমন ABCD এগুলা যদি নিয়ে কাজ করা হয় সেগুলো ডেটা টাইপ হইতেছে তোমার ক্যারেক্টার। তো আবার যদি একটু সামারি করি, তো ইন্টিজার কোনগুলা? ইন্টিজার মূলত পূর্ণ সংখ্যা, যেমন দশমিক ব্যতীত যেগুলো সংখ্যা হয় ওগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর ফ্লোট বলতে বোঝায় দশমিক সংখ্যা, ডাবল বলতে বোঝায় দশমিকই কিন্তু যার ধারণ ক্ষমতা বেশি ফ্লোটের তুলনায়। ক্যারেক্টার ABCD। ওকে, মূলত আমার বইয়ে এই 4 ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করা আছে। আর অনেক ধরনের ডেটা টাইপ আছে, সেগুলো এখন আমরা জানবো না কারণ আমাদের বইয়ে আলোচনা করা নাই। ওকে, তো ইন্টিজারের মানে শর্ট ফর্ম হইতেছে INT। মানে প্রোগ্রামকে ইন্টিজার যদি লেখা হয় প্রোগ্রামে সেক্ষেত্রে লেখা হয় INT। তো ডেটা টাইপ কি সবগুলাই তো বুঝছই। তো আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কিভাবে করব? প্রথমে ডেটা টাইপ, তবে ডেটা টাইপ কি হতে পারে? ইন্টিজার। যদি ইন্টিজার প্রোগ্রামে যদি কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে তার ভেরিয়েবল হবে মানে সে ডেটা টাইপ হবে INT। আর পূর্ণ সংখ্যার জন্য যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে তো অবশ্যই সেই পূর্ণ সংখ্যার ভেরিয়েবলের আগে তার ডেটা টাইপটা লিখে দিতে হয়, ডিফাইন করে দিতে হয়। যেমন আমি যদি পূর্ণ সংখ্যার জন্য কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার মানে প্রথমে ডেটা টাইপ তারপরে ভেরিয়েবল নেম। যদি একটা পূর্ণ সংখ্যার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি A, আর এই ডেটা টাইপ হতেছে ইন্টিজার। ওকে, মূলত একটা ভেরিয়েবলকে এভাবেই ডিক্লেয়ার করা হয়। আর যদি কোনো দশমিক সংখ্যার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার মানে প্রথমে ডেটা টাইপ, দেন ভেরিয়েবল নেম ধরলাম B, তারপর শেষে সেমিকোলন। ওকে, এখন তোমরা চাইলে একটা ভেরিয়েবল তোমরা এভাবেও ডিক্লেয়ার করতে পারো, বা যদি একটা প্রোগ্রামে 2-3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্মল লেটার ইন্টিজার B, তোমরা মনে করো যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার জন্য 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা বা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, সেক্ষেত্রে তোমরা ইন্টিজার C এভাবেও 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, মানে লাইন ভেঙে। আবার তোমরা চাইলে এগুলাকে একটা লাইনের মধ্যে ডিক্লেয়ার করে দিতে পারো। যেমন প্রথমে মনে করো যে পূর্ণ সংখ্যার জন্য তুমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, তো প্রথম ভেরিয়েবল, এরপর কমা দিয়ে আরেকটা ভেরিয়েবল, দেন কমা দিয়ে আরেকটা ভেরিয়েবল, শেষে সেমিকোলন। তার মানে যদি একই ধরনের একই ডেটা টাইপের একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করো তাহলে প্রত্যেকটাকে এক লাইনে লিখতে পারবা, শুধুমাত্র তাদের মাঝখানে একটা কমা দিয়ে তাদেরকে সেপারেট করে দিবা। ওকে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম এরকমই। ওকে, তার মানে আমি এখানে একটা ভেরিয়েবল ইন্টিজার নামের ভেরিয়েবল ধরলাম A। তার মানে কি হইতেছে? প্রোগ্রামের ব্যাকএন্ডে, তার মানে যখনই আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখনই প্রোগ্রামের ব্যাকএন্ডে একটা তৈরি হয়, একটা বাক্স তৈরি হয়। তার মানে এরকম একটা বাক্স, এখানে A নামে একটা বাক্স তৈরি হয়।
এখানে মনে করো যখনই আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তার মানে প্রোগ্রামের ব্যাকএন্ডে তখনই ওই এ নামের একটা বাক্স তৈরি হয় যার মধ্যে ডেটা স্টোর করা হয়, যার মধ্যে ডেটা অ্যাসাইন করা হয় বা রাখা হয়, রাখার জন্য একটা বাক্স তৈরি করা বা একটা জায়গা তৈরি করা। যখনই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ঠিক তখনই প্রোগ্রামের ব্যাকএন্ডে যেটা চোখে দেখা যায় না ওই নামের একটা বাক্স তৈরি হয়। যেমন আমরা এখানে এ নামের একটা ভেরিয়েবল তৈরি করলাম যার ডেটা টাইপ ইন্টিজার, তার মানে প্রোগ্রামের ব্যাকএন্ডে এ নামের একটা বাক্স তৈরি হলো। এখন এই বাক্সের মধ্যে আমরা যে ভ্যালুটা রাখবো বা যে মানটা বা যে ডেটাটা রাখবো সেটা কোন ধরনের ডেটা, মানে এই বাক্সটা কোন ধরনের ডেটা রিসিভ করবে বা রাখতে পারবে, সংরক্ষণ করতে পারবে, কেউ কি বলতে পারবা? যেহেতু এই বাক্সের বা এই ভেরিয়েবলের ডেটা টাইপ আমি ইন্টিজার ডিফাইন করে দিছি, তার মানে এই বাক্স শুধুমাত্র একটা ইন্টিজার ভ্যালুই রাখতে পারবে, যেমন 1 2 3। তার মানে যেহেতু এই ডেটা টাইপ এই ভেরিয়েবলের ডেটা টাইপ ইন্টিজার, তার মানে এই বাক্স শুধুমাত্র একটা মানে পূর্ণ সংখ্যায় অ্যাসাইন করতে পারবে বা পূর্ণ সংখ্যায় রাখতে পারবে, তার ভিতরে অন্য কোনো সংখ্যা রাখতে পারবেন না, কারণ সে মানে পূর্ণ সংখ্যা ব্যতীত, ইন্টিজার সংখ্যা ব্যতীত আর কাউকে সে চিনে না। তার মানে সে শুধুমাত্র পূর্ণ সংখ্যায় অ্যাসাইন করতে পারবে। ওকে, তার মানে এখন আসি, ধরে যে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, তো এর পরের লাইনে যদি আমি একে কল করি, এখন এ যদি এ ইকুয়াল টু যদি 5 লিখি, তার মানে কি আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি এই সাইন সমান চিহ্ন, এটাকে ছোটোবেলা থেকে পড়ে আসতেছি সমান চিহ্ন, কিন্তু প্রোগ্রামে এটাকে সমান পড়া হয় না, এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন মানে বাম পাশে যে থাকে সে বাক্স, তার মানে বাক্স তার মুখ বা দরজা সবসময় খোলা, এখন তার ডান পাশে যে ভ্যালুটা থাকবে তার মানে 5, সে সবসময় এই এর মধ্যে ঢুকে থাকবে, মানে এর মধ্যে স্টোর হয়ে থাকবে। তার মানে এখানে আমি যদি প্রোগ্রামে যদি এ ইকুয়াল টু 5 লিখি, তার মানে এই 5টা এর মধ্যে আছে। তার মানে এখানে পরবর্তী লাইনে যদি আমি এই একে কল করি, তার মানে একে কল করা মানে 5কে কল করা, তার মানে প্রথমে ভেরিয়েবল তারপরে অ্যাসাইন অপারেটর, মানে সমান দিয়ে যদি ডান পাশে কোনো ভ্যালু রাখা হয় তার মানে ওই ভ্যালুটা সবসময় বাম পাশে ভেরিয়েবলের মধ্যে ঢুকে থাকবে। ওকে, তার মানে এই 5টাকে এর মধ্যে অ্যাসাইন করা। তো এখন যদি আমি ইন্টিজার নামে আরেকটা বি ভেরিয়েবল ধরি, যদি বি ভেরিয়েবল ধরি মানে একই ডেটা টাইপের আরেকটা ভেরিয়েবল ধরলাম, এখন যদি আমি পরবর্তী লাইনে বিকে কল করি যে বি ইকুয়াল টু আবার এখানে ধরলাম 2, ওকে 2, তার মানে কি এই দুইটা কি বি এর মধ্যে গিয়ে অ্যাসাইন হইতেছে না, 2 এর মধ্যে গিয়ে থাকতেছে না। তার মানে আমরা যদি অ্যাসাইন অপারেটর কাজ হইতেছে ডান পাশের ভ্যালুকে বাম পাশে নিয়ে গিয়ে রাখা, ওই বাম পাশে যে বাক্স আছে ওর মধ্যে রাখা। ওকে, দেন এর পরের লাইনে যদি আমরা একটা কাজ করি যে এ প্লাস বি, এই জিনিসটা যদি আমি লিখি সেক্ষেত্রে এখানে কি আসবে, তার মানে কি এর ভিতরে কত আছে 5, মানে এই এ 5কে সংরক্ষণ করে রাখছে, বি এই মানে বি 2কে সংরক্ষণ করে রাখছে। এখন যেহেতু আমার এর মধ্যে 5 আছে আর বি এর মধ্যে 2 আছে, এদেরকে যদি যোগ করা হয় তাহলে যোগফল কত আসবো, যোগফল অবশ্যই 7 আসবো, কারণ এর মধ্যে 5 আছে বি এর মধ্যে 2 আছে, তার মানে এ আর বি যদি যোগ করা হয় তাহলে অবশ্যই যোগফল 7 আসবো। ওকে, আপাতত ভেরিয়েবল আর ডেটা টাইপ নিয়ে এইটুকুই আলোচনা থাক, এইটুকুই বুঝে রাখো, পরবর্তীতে ভেরিয়েবল নিয়ে আরও অনেক কথাবার্তা হবে। তো চলো এখন আমরা প্রোগ্রামে মুভ করি। তো যদি প্রোগ্রামে আসি, তার মানে এখানে প্রোগ্রামটা হইতেছে তো ডিক্লারেশন লাইন, তার মানে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। ওকে ফাইন, এখন আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম জানি, প্রথমে ডেটা টাইপ দেন স্পেস, তারপর ভেরিয়েবল নেম। ওকে ওকে দেন সেমিকোলন। বুঝলাম, এইটুকু বুঝলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে প্রথমে ডেটা টাইপ দিয়ে তারপরে যে কোনো একটা ভেরিয়েবল নেম। আচ্ছা, এইটুকু তো বুঝলাম, কিন্তু কথা হলো যে আমরা এখানে কোন ধরনের ডেটা টাইপ ইউজ করব, এখানে কি ইন্টিজার নাকি ফ্লোট নাকি ক্যারেক্টার? অবশ্য ডাবল আর ক্যারেক্টার নিয়ে আমাদের সি প্রোগ্রামে তেমন কোনো
প্রোগ্রাম করা নাই। তো আমরা ফ্লোট আর ইন্টিজার ধরে সব প্রোগ্রাম করব। ওকে, তো এখন দুইটা ডেটা টাইপ যেহেতু আমি বাদ দিয়ে দিলাম, তার মানে তোমাদের চিন্তা করা আরও সহজ হলো, আরও অনেক সুবিধা হলো যে শুধুমাত্র ইন্টিজার আর ফ্লোট নিয়েই। তার মানে ইন্টিজার আর ফ্লোট দুইটা যে কোনো একটা হবে। হ্যাঁ, অবশ্যই যে কোনো একটা হবে। তার মানে একটা কথা চিন্তা করো, যেহেতু আমাদের প্রোগ্রামটা কি, প্রোগ্রামের নাম কি, প্রোগ্রাম হইতেছে তোমার দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করা। তার মানে যদি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করা হয়, তার মানে ইউজার অবশ্যই দুইটা সংখ্যা দিবে। সে 2 দিতে পারে একটা সংখ্যা, আরেকটা সংখ্যা 5 দিতে পারে, বা একটা সংখ্যা 7 আরেকটা সংখ্যা 9 দিতে পারে। কিন্তু 1 2 5 7 9 এগুলা কি পূর্ণ সংখ্যা না? এগুলা ডেটা টাইপ কি, ইন্টিজার না এগুলা? তো যদি ইন্টিজার হয়, তো আমরা এদের ডেটা টাইপ কি ডিফাইন করে দিতে পারি? অবশ্যই ইন্টিজার। বুঝছো? এখন একটা ভেরিয়েবলের নাম নিতে পারি, একটা ভেরিয়েবল নেওয়া লাগবো। ওকে, তারপরে এখন কি ধরবো? একটা ভেরিয়েবল এ ধরবো। হ্যাঁ, যদি তুমি এ ধরো তাহলে কোনো সমস্যা নাই, কারণ ভেরিয়েবলের নাম তুমি যে কোনো একটা নিতে পারো। তুমি যদি ভেরিয়েবল এ ধরো তাও কোনো সমস্যা নাই, প্রোগ্রাম কাজ করবে, রান হবে, সব কিছুই হবে। কিন্তু আমি প্রিফার করব তোমরা ভেরিয়েবল নাম যেহেতু নিবা, একটা এমন একটা নাম নিবা যে নামটা মিনিংফুল হয়। মিনিংফুল মানে যাতে তোমার এই প্রোগ্রামটা অন্য কেউ দেখলেই সহজেই বুঝতে পারে যে ও আচ্ছা এটা এই নাম নিচ্ছে, এটা এই নাম নিচ্ছে। ওকে, সবসময় চেষ্টা করবা মিনিংফুল একটা ভেরিয়েবল নিতে। ওকে, তো আমরা যেহেতু দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবো, তার মানে যদি নাম্বার নিয়ে কাজ করতেছি, তার মানে আমরা একটা ভেরিয়েবল নিতেছি নাম্বার 1। তো যেহেতু ইউজার যোগফল যেহেতু নির্ণয় করা, তার মানে কিন্তু ইউজার অবশ্যই দুইটা ভ্যালু ইনপুট দিবে, কারণ একটা সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করা যায় না। তার মানে যোগ করার জন্য মিনিমাম দুইটা সংখ্যার প্রয়োজন। তার মানে যেহেতু দুইটা সংখ্যার প্রয়োজন, তো আমাদের দুইটা ভেরিয়েবলে ধরা লাগবে, কারণ দুইটা ভেরিয়েবল মূলত ডেটা সংরক্ষণ করে। তার মানে যেহেতু ইউজার দুইটা ডেটা ইনপুট করবে, সেই দুইটা ডেটা রাখার জন্য আমাদের দুইটা বাক্সের প্রয়োজন। সে কারণে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। ওকে, দেন কি সেমিকোলন, তার মানে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার কাজ শেষ। তার মানে আমরা যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, ঠিক তখনই আমাদের ব্যাকএন্ডে প্রোগ্রামের এই প্রোগ্রামের ব্যাকএন্ডে কি হচ্ছে, দুইটা মানে এই যেহেতু নাম্বার 1 আর নাম্বার 2 নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মানে প্রোগ্রামের ব্যাকএন্ডে নাম্বার 1 আর নাম্বার 2 এই নামে দুইটা বাক্স তৈরি হয়ে গেছে অলরেডি। এখন এই বাক্সগুলো তৈরি করে আমরা রাখলাম, এদেরকে কি কাজে ব্যবহার করব? এটা পরবর্তী কাজ। ওকে, দেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার কাজ শেষ। তো এখন কি কাজ, এরপরের লাইনে কি কাজ? তো ভাই আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে একটা প্রোগ্রাম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটা হইতেছে তোমার ইনপুট, এরপরের ধাপ প্রসেসিং, তারপরের ধাপ আউটপুট। তার মানে আমরা কিন্তু এখন এক ধাপও কমপ্লিট করি নাই, তার মানে এখন আমরা প্রথম ধাপে মুভ করতেছি। এখন প্রথম কাজটা কি, আমাদের ইনপুট নেওয়া। তার মানে ইনপুট নেওয়ার জন্য আমরা কি করতে পারি? ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। এর জন্য আমরা ইউজারকে একটা মেসেজ দেব। ইউজারকে মেসেজ দেওয়ার জন্য বা আউটপুট, ইউজারকে যেহেতু মেসেজ দেবো, তার মানে সেই মেসেজটা আমাদের আউটপুট ডিসপ্লেতে দেখাতে হবে। তো আউটপুট প্রদর্শনের জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রিন্ট এফ। যে এই ফাংশন PRINT, প্রিন্ট এফ যেহেতু ফাংশন, তার মানে একটা প্রথম ব্র্যাকেট, প্রথম বন্ধনী শুরু আর প্রথম বন্ধনী শেষ থাকে। ওকে, প্রিন্ট এফ, দেন দেন একটা কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। এখন এর ভিতরে কিছু লিখতে হবে। সাপোজ আমি লিখলাম ইনপুট টু ইন্টিজার ভ্যালু। ওকে, আমি লিখলাম ইনপুট টু ইন্টিজার ভ্যালু। দেন আমার একটু ছোটো করে নেই, দেন আমার এই কোটেশন শেষ, দেন এই ব্র্যাকেটটাও শেষ। ওকে, অবশ্যই একটা লাইনের শেষে সেমিকোলন, মানে সি প্রোগ্রামে প্রতিটা লাইনের শেষে মানে এই সেমিকোলন দিতে হয়, এটা ম্যান্ডেটরি। ওকে, তার মানে আমরা কি ফাংশন ইউজ করলাম? তার মানে আমরা একটা ফাংশন ইউজ করলাম যেটার নাম প্রিন্টএফ। আর প্রিন্টএফ মূলত আউটপুট ফাংশন। প্রিন্টএফের কাজ কি? প্রিন্টএফের কাজ হতেছে আউটপুটে কোনো কিছু দেখানো। তো
আমরা যদি এখন প্রোগ্রামটা একটু রান করে দেখাই, তার মানে প্রিন্টএফ মূলত কী কাজ করে সেটা একটু দেখাই। ওকে, এখানে যেহেতু এই রয়েছে, ওকে আমরা প্রোগ্রামটাকে শেষ করে নিই একটু। ওকে, আচ্ছা এখন যদি আমরা দেখাই যে কী কাজ করতেছে, যে ইনপুট টু ইন্টিজার ভ্যালু। ওকে, আমাদের কিন্তু এই লাইনটা আসতেছে, মানে উপরের যে লাইনটা, মানে এই লাইনটা কিন্তু আসতেছে আমাদের, এই যে ইনপুট টু ইন্টিজার ভ্যালু। তার মানে এই লাইনটা কেন আসতেছে? কারণ আমরা প্রিন্টএফের ভিতরে এই সেন্টেন্সটা লিখে দিয়েছি, ইনপুট টু ইন্টিজার ভ্যালু। তার মানে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডবল কোটেশনের মাঝখানে আমরা যে সেন্টেন্স বা যে লেটার যা কিছু লিখবো ওইগুলাই আউটপুটে ডিসপ্লেতে শো করবে বা দেখা যাবে। যদি আমি এখানে জাস্ট একটা এ লিখে দিই, অবশ্যই এটাই ওই ডিসপ্লেতে দেখা যাবে। ওই যে প্রথমে দেখা যেতেছে এই যে এ, ওকে ওকে। তার মানে কি বোঝাইতেছে আমরা? তার মানে এই প্রিন্টএফ এর মধ্যে আমরা যে জিনিসটাই লিখবো, এখন আমরা লিখতেছি ইন্টার তার ভ্যালু। তার মানে জাস্ট ইউজারকে একটা মেসেজ দেব যে ইউজার তোমার কি করণীয়। ওকে, যদি রান করি এখন দেখা যাইতেছে এই যে ইন্টার ভ্যালু। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে প্রিন্টএফ কি কাজ করে? প্রিন্টএফ আউটপুট প্রদর্শন করে। তার মানে আউটপুটে কোনো একটা ইউজারকে মেসেজ বা ডিসপ্লেতে কোনো কিছু দেখানোর জন্য এই ফাংশন ব্যবহার করা হয়। তার মানে প্রিন্টএফের ভিতরে আমরা যা লিখি তা কিছুই আউটপুটে শো করে। ওকে, দেন এখন কিসের কাজ? যেহেতু আমাদের প্রথম ধাপ ইনপুট গ্রহণ করা, প্রথম কাজ কি? ইনপুট গ্রহণ করা। তার মানে জাস্ট ইউজারকে একটা মেসেজ দেখলাম যে তোমার কি করণীয়। ওকে, তো ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয় যার নাম স্ক্যানএফ। স্ক্যানএফ। ওকে ওকে, এটাকে স্ক্যানএফকে বলা হয় ইনপুট ফাংশন। তার মানে সি প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। তার মানে এখন দেখি এই ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা ইনপুট নিতে পারি। ওকে, প্রথমে স্ক্যানএফ ফাংশন নেম, দেন আমি যেভাবে লিখতেছি মানে ইনভার্টেড কমা দিলাম। এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট দেবো। ইউজার ইনপুট দেওয়ার পর ইনপুটটা নিতে হয় কীভাবে? যদি আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, তার মানে আমরা ইনপুট দিতে যাচ্ছি কোন ধরনের। অবশ্যই আমরা পূর্ণ সংখ্যা ইনপুট আসবো। ওকে, পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য %t, পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য %t। ক্লিয়ার? যেহেতু এখানে আমরা int মানে ইন্টিজার ধরনের সংখ্যা ইউজার ইনপুট দিবে, তার মানে ইন্টিজার সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমাদের ব্যবহার করা হয় %d। %dকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, একটু পরে বলবো নি। তো আপনাদের জেনে রাখো, ইনপুট নেওয়ার জন্য %d ইউজ করা হয়। ওকে, আমরা এখন প্রোগ্রামে একটা সংখ্যাকে ইনপুট নিয়ে আসলাম। ওকে, এখন নিয়ে আসার পর একটা সংখ্যাকে তো আমি রিসিভ করলাম, স্ক্যানএফের মাধ্যমে %d দিয়ে ইন্টিজার একটা ভ্যালু রিসিভ করলাম। এখন কথা হলো যে ভ্যালুটা আমি নিয়ে আসলাম, যে সংখ্যাটা আমি রিসিভ করলাম প্রোগ্রামে, এই সংখ্যাটাকে আমি রাখবো কই? এখন সবাই বলবে যে ভাইয়া রাখবো কই মানে? তো এতক্ষণ দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে তো ব্যাকএন্ডে একটা বাক্স তৈরি হয়েছে, ওই বাক্সের ভিতরে রাখবো। আচ্ছা, বুঝলাম যে এই ভ্যালুটাকে ওই বাক্সের ভিতরে রাখবো, তোমার কথাই ধরলাম, ঠিক আছে, ওই বাক্সের ভিতরে রাখবো। কিন্তু এখন প্রথমে ওই সংখ্যা যে এখানে আইছে, মানে ওকে আমরা রিসিভ করছি প্রোগ্রামে, ও আসছে, আসার পর ও কি জানে ওর জন্য আমরা কোন বাক্স বানিয়ে রাখছি বা কোন রুম ওর জন্য আমরা তৈরি করে রাখছি? ও কি চিনে কোনো কিছু? নতুন আসছে, আসার পর ও কি বুঝবে কোনো কিছু যে আমার কই যাওয়া লাগবে বা আমি থাকবো কই? ও তো আর এত কিছু জানে না, ও জাস্ট আসছে, তখন ও তো চিন্তাছে না তার জন্য কোন বাক্স বা কীভাবে ওই বাক্সের ভিতরে যাওয়া লাগবে, সে কিন্তু বোঝে না। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো যে তুমি একটা কলেজে ভর্তি হয়েছো নতুন, এখন তোমার বাসা থেকে তোমার কলেজটা অনেক দূরে। এখন তুমি চাইতেছো আবাসিকে থাকবা, একটা মানে কলেজের হোস্টেলে মানে উঠবা, এর জন্য তুমি আবেদন করছো, ইভেন সিটও পাইছো। তো তুমি সিট পাইছো, তো এখন তুমি হোস্টেলে আইছো ওঠার জন্য, ব্যাগপত্র সব কিছু নিয়ে আইছো। তো তুমি হোস্টেলে প্রথমে ঢোকার পর
তুমি কি জানো তুমি কত নাম্বার রুমে সিটটা পাইছো, বা ওই রুমটা কয় তলায়, প্রথম তলায়, দ্বিতীয় তলায় না তৃতীয় তলায়? তুমি কিন্তু কিচ্ছু জানো না, জাস্ট তুমি জানো যে আমি হোস্টেলে সিট পাইছি, আমি হোস্টেলে উঠবো। এখন জাস্ট হোস্টেলে গেছো, যাওয়ার পর তুমি কিন্তু কিচ্ছু জানো না, কিচ্ছু চিনো না। তো তোমাকে কি বলে দেওয়া লাগবে না যে তোমার অত নাম্বার সিট, সাপোজ তোমার 102 নাম্বার রুমে তোমার সিট, ওইখানে দাও। বা তোমাকে কারো বা কারো তোমাকে সাথে করে নিয়ে ওই রুমটা দেখে দেওয়া লাগবে। তুমি গেছো, তোমাকে যদি বলেও দেওয়া হয় যে 102 নাম্বার রুমে তুমি যাও, তুমি চিনো না 102 নাম্বার রুম কোথায় আছে, তো তো কি তোমাকে কেউ একজন এসে তোমাকে সাথে করে নিয়ে গিয়ে ওই রুমে রেখে আসা লাগবে না, দেখে দিয়ে আসা লাগবে না যে তোমার রুম এটা, তুমি এখানে থাকো। ঠিক তেমনভাবেই আমরা তো ভেরিয়েবল রুম বানিয়ে রাখছি, বাক্স বানিয়ে রাখছি, যে আমাদের কাছে যে ইনপুট আসবে, যে ভ্যালু আসবে, ওখানে আমরা ওই বাক্সের মধ্যে রাখবো। ওকে, তো ওই ভ্যালুটাকে আমরা রিসিভ করছি, কিন্তু ওই ভ্যালুটাকে ওই ভ্যালুটা কার মাধ্যমে ওই বাক্সের ভিতরে যাবে? যে ইনপুটটা আমরা নিলাম, ওই ইনপুটটাকে সাথে করে নিয়ে গিয়ে ওই বাক্সের ভিতর বা ওই রুমের ভিতরে কে রেখে আসবে? এই রেখে আসার কাজটা করে হলো %। একে আমরা অনেকেই অ্যান্ড সাইন বলি, কিন্তু প্রোগ্রামে একে পড়া হয় %। ওকে, তার যেহেতু %, ওই ডেটাকে নিয়ে গিয়ে ওই ভেরিয়েবলের মধ্যে রাখবে, তার অবশ্যই কোন ভেরিয়েবলের মধ্যে রাখবে? অবশ্যই নাম্বার 1। ওকে ওকে, দেন ফাংশন শেষ করে দিলাম, দেন সিমিকোলন দিয়ে দিলাম একটা। তার এখানে আমরা কি বুঝতেছি? %d এর মাধ্যমে একটা সংখ্যাকে আমরা ইনপুট নিলাম, নেওয়ার পর ওই সংখ্যাটাকে আমরা কি করতেছি? %এর মাধ্যমে এর সাথে যে ভেরিয়েবল নিতেছি, তার এই ডেটাকে সাথে করে নিয়ে, ওই ডেটাকে বহন করে নিয়ে ওই ভেরিয়েবলের মধ্যে রাখবে। কোন ভেরিয়েবলে রাখবে? এর সাথে যে ভেরিয়েবল আমরা যুক্ত করে দেবো, ওই ওই ডেটাকে ওই ভেরিয়েবলের মধ্যে রাখবে। ক্লিয়ার? এখন এখানে আমি একটা ভুল করছি। কি ভুল? ওকে, তো আমি এখানে কি করছি তোমাদের বোঝানোর জন্য, আমি জাস্ট এখানে একটা সংখ্যায় ইনপুট নিছি। ওকে, তোমাদের আবার বলি, প্রথমত আমাদের সি প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? স্ক্যানএফ। ওকে, স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। দেন ডবল কোটেশনের মাঝখানে আমরা সংখ্যা ইনপুট নেব। কিভাবে? কোন ধরনের সংখ্যা ইনপুট নিতেছি আমরা? যেহেতু ডেটা টাইপ ডিক্লেয়ার করছি ইন্টিজারে, অবশ্যই তার জন্য ইন্টিজারের জন্য ব্যবহার করা হয় %d। তার একটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য একটা %d। তার ইউজার কি শুধুমাত্র আমাদের একটা সংখ্যা ইনপুট দিবে? না, ইউজার কিন্তু আমাদের দুইটা সংখ্যা ইনপুট দিবে। তার একটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য একটা %d, দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য দুইটা %d। ওকে, তার একটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য একটা %d, আর দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য দুইটা %d। যদি কোনো সময় তিনটা বা চারটা সংখ্যা বা কোনো চারটা ভ্যালু ইনপুট নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে 4টা %d, শুধুমাত্র ইন্টিজারের ক্ষেত্রে। তার ইউজার আমাদের যে কয়টা ভ্যালু ইনপুট দিব, ওই কয়টাই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f। এগুলো আমি পরে নোট করে দেব, সমস্যা নাই। ওকে, তার যেহেতু ইউজার দুইটা সংখ্যা ইনপুট দিবে, তার দুইটা %d আমরা ব্যবহার করলাম। ওকে, দেন এখন কোটেশন শেষ। কোটেশনের কাজ এই পর্যন্ত, সংখ্যা ইনপুট নেওয়ার জন্যই কোটেশন ওই পর্যন্ত সীমাবদ্ধ, ফরম্যাট স্পেসিফায়ার পর্যন্তই। কারণ ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা সংখ্যা ইনপুট নেওয়া আর কি, মূলত যেটা বোঝায়। কোটেশনের কাজ শেষ। এখন একটা কমা, দেন যে সংখ্যাটা আমি ইনপুট নিলাম, ওই সংখ্যাগুলোকে রাখবো কই? ওই সংখ্যাগুলোকে রাখার জন্য ব্যবহার করা হয়, ওই সংখ্যাগুলোকে ওই বাক্সের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় %। দেন ওই বাক্সের নেম ভেরিয়েবল 1। তার কি? এই প্রথম সংখ্যাটাকে নাম্বার 1-এ এই % নিয়ে গিয়ে রাখতেছি। ওকে, দেন যেহেতু আমাদের একটা সংখ্যা না দুইটা সংখ্যা, তার কমা, আবার %, আবার ওই দ্বিতীয় বাক্সের নাম, এরপরে ব্রেকেট শেষ, সেমিকোলন দিলাম। তার এখানে মূলত কি বোঝাইতেছে, কি হইতেছে? তার সংখ্যা ইনপুট দিলাম, প্রথম যে ভ্যালুটা ওইটা %d এর মধ্যে আছে, তার %d একটা ভ্যালু। তার এখানে বোঝা যাইতেছে %d, এখানে দেখা যাইতেছে %d, কিন্তু %d একটা ভ্যালু। তার প্রথম %d গিয়ে স্টোর হবে, প্রথম %d গিয়ে ঢুকবে এই যে নাম্বার 1-এ, আর দ্বিতীয় % যেটা আছে সেটা গিয়ে ঢুকবে নাম্বার 2 এর মধ্যে। তার এটা একটা যথাক্রম যে সিস্টেম, ওরকমই।
মানে প্রথম পার্সেন্টের ভিতরে যে ইন্টিজার ভ্যালু সেটা আমরা কই রাখলাম এম%, মানে ওই ভ্যালুটা এম% নিয়ে গিয়ে রাখবে নাম্বার 1 ভিতরে, আর দ্বিতীয় যে ভ্যালুটা ওইটা গিয়ে ঢুকবে নাম্বার 2 এর মধ্যে। ওকে, মানে ক্লিয়ার? ওকে, তার মানে এখন এর পরের লাইনের কি কাজ? তো আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। আমাদের ইনপুট নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা করছি। ইনপুট নেওয়ার জন্য স্ক্রিনে ফাংশন ব্যবহার করা হয়, এই ফাংশনটা আমরা অলরেডি ব্যবহার করছি। তো আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। তো এখন এর পরের ধাপ কি? আমি কি বলছিলাম প্রথমে, একটা প্রোগ্রাম সম্পন্ন হয় 3 ধাপে। প্রথম ধাপ ইনপুট, এর পরের ধাপ প্রসেসিং, এর পরের ধাপ আউটপুট। তার মানে আমাদের 1 নম্বর ধাপ শেষ, ইনপুট নেওয়ার কাজ আমাদের শেষ। তো এখন কোন ধাপ বাকি আছে? প্রসেসিং। তো প্রসেসিং বলতে কি বোঝায়? প্রসেসিং বলতে বোঝায় প্রোগ্রামের যে মেন কাজটা সেটাই। প্রসেসিং বলতে বোঝায় প্রক্রিয়াকরণ, অর্থাৎ এই প্রোগ্রামের নাম কি, কিসের জন্য আমরা প্রোগ্রাম করতেছি? দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য। তার মানে যোগফল নির্ণয় করাটাই প্রসেসিং। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? ওই যোগফলটা নির্ণয় করে দেওয়া। ওকে, তো এখন আমি যোগফল নির্ণয় করার জন্য তোমার ইচ্ছা মতো দুইটা সংখ্যা নিয়ে কি তুমি যোগ করে দিবা? যেমন 3 আর 5, এই দুই সংখ্যা নিয়ে কি যোগ করে দিবা? না ভাইয়া, তুমি তোমার ইচ্ছা মতো মন মতো সংখ্যা নিয়ে যোগ করে দিতে পারবা না। কারণ তুমি যদি নিজের মতো যোগ করো তাহলে প্রোগ্রাম করার দরকার নেই। আমরা প্রোগ্রাম তৈরি করি অন্যজনের জন্য, অন্যজনের কাজে ব্যবহার করার জন্য। তার মানে 2 আর 5 আমার মন চাইলেই কোনো একটা সংখ্যা দিয়ে যোগ করে দিতে পারি না। তো আমরা এখন কি করব? কাদের নিয়ে যোগ করব? তো আমরা যোগ করব মূলত ইউজার যে সংখ্যা ইনপুট দিবে ওই সংখ্যাগুলোকে। তো এখন সবাই বলবে যে ভাইয়া ইউজার কোন সংখ্যা ইনপুট দেবে আমরা কিভাবে জানবো? এখন ইউজার 2 ইনপুট দেয় না 5 ইনপুট দেয় না 9 বা 12, 20, 100, কোন সংখ্যা ইনপুট দেয় আমরা জানবো কিভাবে? আমরা তার মনোবিজ্ঞানী না যে ইউজার যে সংখ্যা ইনপুট দিব ওই সংখ্যা যোগ করে দেবো। মানে কেমনে বুঝবো? এখন আমি কোডে কি লিখবো, ইউজার কি ইনপুট দিবে? যদি এখন আমি বলি যে হ্যাঁ আমরা মনোবিজ্ঞানী, ইউজার কি ইনপুট দিবে, কোন সংখ্যা বা কোন ভ্যালু ইনপুট দিবে আমরা সেটা জানি। এখন আমি জানি সবাই আমাকে পাগল বলবা, সে ভাইয়া কি পাগল হয়েছেন নাকি? একটা মানুষ তার মনের ভিতরে কি আছে বা সে কি ইনপুট দিবে সেটা কেমনে জানা যায়? তো আমি বলি জানা যায়। তো তো ইউজারের মনে সব কিছু জানার জন্য, যে সে কি ইনপুট দিবে এগুলো জানার জন্য তো আমরা এতক্ষণ এই কাজকর্মগুলো করলাম। তো আমরা এই কাজগুলো কেন করলাম? এই যে ইন্টিজার ধরে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন ইউজারের কাছে ইনপুট নিলাম, কেন নিলাম? আচ্ছা চলো আমি একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিই। ওকে, তার মানে যেহেতু আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অবশ্যই প্রোগ্রামে ব্যাকএন্ডে দুইটা বাক্স অলরেডি তৈরি হয়ে আছে। তার মানে ওই বাক্সের ভিতরে আমরা ভ্যালু রাখবো, ভ্যালু অ্যাসাইন করব। তার মানে এখন ইউজার যে সংখ্যা দুটা ইনপুট দিবে, যে প্রথম সংখ্যা ইনপুট দিবে সেটা এই পার্সেন্ট ডি হয়ে, মানে এই পার্সেন্ট ডি এর মধ্যে আসবে। এই পার্সেন্ট ডি এর মাধ্যমে আমরা প্রোগ্রামে ইনপুট নিব, আর এই পার্সেন্ট ডি এর মাধ্যমে ইনপুট নিয়ে ওইটাকে রাখবো আমরা কই? নাম্বার 1-এ। তার মানে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে সেটা পার্সেন্ট ডি হয়ে এই নাম্বার 1 এই ভেরিয়েবলের মধ্যে যাবে। আর পরে দ্বিতীয় যে সংখ্যা ইনপুট দিবে সেটা 8% ডি, আরেক পার্সেন্ট ডি হয়ে নাম্বার এম% হয়ে নাম্বার 2 এর মধ্যে থাকবে। তার মানে ইউজার যে দুইটা সংখ্যা ইনপুট দিবে সেই সংখ্যাগুলো নাম্বার 1 আর নাম্বার 2 এই ভেরিয়েবলের মধ্যেই থাকবে। এখন ইউজার যদি 5 আর 7 ইনপুট দেয় বা 10, 12, 100, 200, যে সংখ্যায় ইনপুট দেখ না কেন ওই সংখ্যাগুলাই পার্সেন্ট ডি এর মাধ্যমে ইনপুট নিয়ে, মানে এক কথায় ইউজার যে সংখ্যাগুলো ইনপুট দিবে ওই সংখ্যা দুইটা এই দুইটা ভেরিয়েবলের মধ্যে গিয়ে ঢুকবে। তার মানে এখন আমি চাইলে যদি ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে ঢুকে, তার মানে ওই দুইটা ভেরিয়েবলকে আমি যোগ করে যদি দেই, তার মানে ইউজারের মানে যোগ ফল নির্ণয় করার কাজ কমপ্লিট। তার মানে এখন যদি আমি দুইটা ভেরিয়েবলকে কল করি, যেমন নাম্বার 1 ওকে প্লাস নাম্বার 2, দেন প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়া লাগবে, এটা বাধ্যতামূলক। ওকে, তার মানে এখানে আমি নাম্বার 1 আর নাম্বার যোগ করলাম। তার মানে ইউজার যে ইনপুট দিবে, ইউজার প্রথমে যে ইনপুট দিবে ওইটা এই নাম্বার 1 এর ভিতরে আসবে। এখন নাম্বার 1 এখানে রাখলাম। ওকে, ধরি সাপোজ ইউজার প্রথম সংখ্যা ইনপুট দিছে 5। ওকে, 5 কই গিয়ে থাকবে? 5 গিয়ে থাকবে এই নাম্বার 1 এর ভিতরে, মানে এই বাক্সের ভিতরে। ওকে, তাহলে এই নাম্বার 1 এখানে আছে, মানে
তাহলে এই নাম্বার 1-এর ভিতরে 5 আছে, ওকে। দেন ইউজার পরবর্তীতে 7 ইনপুট দিল, ওই 7 গিয়ে কই ঢুকবে, এই নাম্বার 2 এই বাক্সের মধ্যে ঢুকবে। তার মানে নাম্বার 2 বাক্সটা এখানে যেহেতু আছে, তার মানে নাম্বার 2 এর ভিতরে 7 ঢুকবে। তার মানে নাম্বার 1-এ আছে 5 আর নাম্বার 2-এ আছে কত, 7। তার মানে 5 আর 7 যোগফল করে দিলে হয়। তার মানে ইউজার যে দুইটা সংখ্যা ইনপুট দিয়েছে, ওই দুইটা সংখ্যা এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আছে, তার মানে ওই দুইটা বাক্সকে যদি আমি যোগ করি, তার মানে ইউজারের দেওয়া ইনপুট যোগ করার কাজ কমপ্লিট। তার মানে যেহেতু আমি যোগ করলাম 5 আর 7 যোগ করলে, সাপোজ 5 আর 7 ইউজার ইনপুট দিচ্ছে, যোগ করার পরে 12 হয়েছে। এখন ওই 12কে তো রাখার জন্য আরেকটা বাক্স লাগবে। সাপোজ ধরো যে একটা ঝুড়িতে বা একটা বাক্সে আম রাখছি আমি 5টা, আর একটা বাক্সে আম রাখলাম 7টা। এখন 5 আর 7 যোগ করার পরে আম হয়েছে তোমার 12টা। এখন ওই 12টা আমকে রাখার জন্য তো আরেকটা বাক্স লাগবে। কারণ এখন যদি আমি প্রথম বাক্সের ভিতরে রাখি, কারণ প্রথম বাক্সে ইউজার আম রাখছে, ইনপুট দিচ্ছে 5টা, এখন যদি 5টার সাথে ওই 12টা ওই বাক্সের ভিতরে রাখি, তাহলে 12 আর 5 17টা আম হবে এই বাক্সে। তার মানে কি ইউজার আমাদের থেকে কি চাচ্ছে, তার মানে ও চাচ্ছে 5 আর 7 যোগ করে কত হয় ওইটা আমাকে দেখাও। এখন যদি আমি ওইটা প্রথম বাক্সের মধ্যে রাখি, তাহলে আম হইতেছে 17টা। আবার যদি 12 মানে ওই 12টা আমকে যদি আমি দ্বিতীয় বাক্সের মধ্যে রাখি, তার মানে দ্বিতীয় বাক্সে আগে থেকে আম আছে 7টা, পরে রাখলাম আরও 12টা, তার মানে অলরেডি আম হইতেছে কয়টা, 19টা। তবে কিন্তু হিসাব মিলতেছে না, কারণ 5 আর 7 যোগ করলে হয় 12, আমি যদি 19 বা 17 দেখাই তাহলে কিন্তু হইতেছে না। তার মানে আমাদের ওই 12টা রাখার জন্য, 12কে অন্য আরেকটা বাক্সের ভিতরে রাখার জন্য আমরা কি আরেকটা বাক্স তৈরি করার দরকার না? তো আরেকটা বাক্স যদি ধরি আমি সাম, তার মানে সাম ইকুয়ালে যদি নাম্বার 1 প্লাস নাম্বার 2 এই জিনিসটা লিখি, তার মানে কি, তার মানে সাপোজ মনে করে যে সাম আরেকটা বাক্স, যেটা কি না নাম্বার 1 আছে 5 সাপোজ, আর নাম্বার 2 আছে ধরো 12। তাহলে 5 আর 7 যোগ করার পর যদি 12 হয়, ওই 12কে আমি সামের মধ্যে অ্যাসাইন করলাম। অ্যাসাইন কেমন করলাম, তার মানে এটা কোন সাইন, এটা অ্যাসাইন অপারেটর। মানে আমি প্রথমে বলছিলাম বাম পাশে যে থাকবে সে একটা বাক্স, ফাঁকা বাক্স, আর এই ফাঁকা বাক্সের পরে একটা সমান চিহ্ন দেওয়ার, মানে ওই সমান চিহ্ন ডান পাশে যে ভ্যালুগুলা থাকবে, ওই ভ্যালুগুলা বাম পাশে ওই বাক্সের ভিতরে গিয়ে জমা হবে। তার মানে যেহেতু এটা একটা অ্যাসাইন অপারেটর, তার মানে সাম একটা ফাঁকা বাক্স, এই বাক্সের ভিতরে ডান পাশে যে ভ্যালুটা থাকবে, তার মানে ইউজার যা ইনপুট দেবে, যদি 5 আর 7 ইনপুট দেয় তাহলে 12, ওই 12 গিয়ে ওই সামের ভিতরে অ্যাসাইন হবে। বুঝছো? ধরো সাম একটা ভেরিয়েবল আমি ধরলাম, সাম আর একটা বাক্স, সাম মানে আর একটা বাক্স ব্যাকএন্ডে তৈরি হয়েছে। এখন আমি অ্যাসাইন অপারেটর মানে কি, সমান চিহ্নের মানে কি, এটা অ্যাসাইন অপারেটর মানে বাম পাশে যে থাকবে সে বাক্স, আর ডান পাশে যে ভ্যালুগুলো থাকবে, ডান পাশের ভ্যালুগুলোকে বাম পাশে নিয়ে গিয়ে রাখবে এই অ্যাসাইন অপারেটর। ওকে, ক্লিয়ার? তার মানে এখন যদি বলা হয় যে ভাইয়া এই সাম, যেহেতু আপনি বলেছেন একটা বাক্স, তার মানে বাক্স যদি প্রোগ্রাম ব্যাকএন্ডে তৈরি করা লাগে, তার মানে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে। ভেরিয়েবলই তো একটা বাক্স, ভেরিয়েবল ডিক্লেয়ার যদি না করি তাহলে বাক্স কেমনে হয়? তো এই করো, এখানে যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তার মানে একই ডেটা টাইপের একাধিক ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়, কমা সাম দিয়ে, ওকে সরি সাম, এরপরে শেষে সেমিকোলন। এখন আমি বলি, ওকে এখন আমি এই সামকে ইন্টেজারে সামের ডেটা টাইপও কেন ইন্টেজারই দিলাম? আচ্ছা, যদি ইউজার ইনপুটে 2, আরেক জায়গায় ইনপুট দিতেছে 5, তার মানে যোগফল কত হচ্ছে 7। 7 কি একটা পূর্ণ সংখ্যা না? তো 7 যদি পূর্ণ সংখ্যা হয়, ওই পূর্ণ সংখ্যা আমি যে বাক্সের ভিতরে রাখবো, যে ভেরিয়েবলের ভিতরে রাখবো, ওই ভেরিয়েবলটার টাইপ কি, ইন্টিজার না? যদি ইউজার ইনপুট দেয় 17 আর 3, তার মানে যোগফল কত হয় 20 কি একটা ইন্টিজার সংখ্যা না? 20 যদি একটা ইন্টিজার হয়, তার মানে 20 ওই ইন্টিজার হয়, ওই ইন্টিজার যদি সাম নামে ভেরিয়েবলের মধ্যে রাখি, তার মানে কি সামের ডেটা টাইপ যদি ইন্টিজার দেয় তাহলে কি কোনো সমস্যা আছে?
না। আর একই ডেটা টাইপের মানে একই ধরনের ডেটার জন্য একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে ভেরিয়েবলের নামগুলো পাশাপাশি লিখে তাদের মাঝখানে কমা দিয়ে সেপারেট করতে হয়, আর শেষে একটা সেমিকোলন দিতে হয়। এটা প্রথমেই দেখিয়েছি। ওকে, তার মানে সাম মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে সাম নামে একটা ভেরিয়েবল ব্যাকএন্ডে একটা বাক্স তৈরি হয়েছে, ওই বাক্সের মধ্যে আমরা যোগফলগুলোকে রাখলাম। ওকে, এখন আমাদের মূলত আর তো কোনো কাজ নেই, কারণ যোগফল নির্ণয় করাটাই আমাদের সমস্যা ছিল। এটা আমি সমাধান করলাম, তার মানে প্রসেসিং ও কমপ্লিট। তার মানে আমাদের দুইটা ধাপ কমপ্লিট। প্রথম ধাপ ইনপুট নেওয়া, সেটা কমপ্লিট। দেন পরের ধাপ প্রসেসিং করা, ওইটাও কমপ্লিট। তো আমরা এখন আসি পরের ধাপে, মানে শেষ ধাপ কি, আউটপুট, মানে ফলাফল দেখানো। আচ্ছা, তার মানে ধরো যে আমাদের প্রোগ্রাম মোটামুটি কাজ শেষ, প্রায় শেষ। আচ্ছা, এখন মনে করো যে একজন মানুষ একটা কিছু ইনপুট দিল, এখন কি ও আউটপুটের জন্য বসে থাকবে না, যে আমি একটা জিনিস দিলাম, এটা আমার আউটপুটে কি আসবে, ফলাফলটা কি, এটা দেখার জন্য সে ওয়েট করবে না? এখন যদি আমরা তাকে কোনো ফলাফল নাই দেখাই, তাহলে তো সে মানে বিরক্ত হবে যে কি একটা ফালতু জিনিস, কোনো কিছু দিলাম আমি কিন্তু কোনো কিছুই পাইলাম না, এরকম না। তো এখন আমরা কি করব, ইউজারকে একটা ইনপুট দেখাবো বা ফলাফল দেখাবো, একটা আউটপুট দেখাবো। তো আউটপুট দেখানোর জন্য কোন ফাংশন ব্যবহার করা হয় আমরা কিন্তু আগেই বলছি আউটপুট প্রদর্শন করার জন্য বা ফলাফল দেখানোর জন্য একটা ফাংশন ব্যবহার করা হয় যার নাম প্রিন্ট এফ। ওকে, তার মানে আমরা প্রথমেই দেখছি যে এই প্রিন্ট এফের এই ডাবল কোটেশনের মাঝখানে যে সেন্টেন্স বা যে ওয়ার্ডটা লেখা হয় ওটাই ডিসপ্লেতে শো করে। ওকে, বুঝলাম। তো এখন আমরা চাইতেছি এই দেখা মানে 5 মানে ইউজার যে ইনপুট দিল, সাপোজ 2 আর 2 ইনপুট দিল, যোগফল 4 হয়, ওই 4কে আমরা আউটপুটে দেখাতে যাচ্ছি। তার মানে যদি ইন্টিজার ধরনের সংখ্যা আউটপুট দেখানোর জন্য কী ফরম্যাটে, মানে ইন্টিজারের জন্য কি ইউজ করা লাগে, %d, ফরম্যাট স্পেসিফায়ার %d। ওকে, %d, দেন আমার এই কোটেশনের কাজ শেষ। এখন কথা আছে যে ভাইয়া %d দিলেন, মানে আপনি তো একটু আগেই বলেন যে %d দিয়ে আমি সংখ্যা ইনপুট নেই, কিন্তু এখন আবার আউটপুটের ক্ষেত্রে %d কেন? তবে আমি তোমাদের বলে দেই, স্ক্যানএফ কিন্তু একটা ইনপুট ফাংশন। ওকে, তার মানে স্ক্যানএফের ভিতরে %d ব্যবহার করা মানে সংখ্যা ইনপুট নিতে চাইতেছে, সে সংখ্যা ইনপুট নেওয়ার জন্য সে %d ব্যবহার করা হয় স্ক্যানএফের মাঝখানে। যদি আমি ওই একই %dটা আমি মানে আউটপুট ফাংশন বা প্রিন্টএফ কিন্তু একটা আউটপুট ফাংশন, আমি যদি প্রিন্টএফের মধ্যে % ইউজ করি, তার মানে ও ভ্যালুটা দেখাতে যাচ্ছে, ও আউটপুটে ওই ভ্যালুটা দেখাতে যাচ্ছে। আচ্ছা, তার মানে %d মানে কি, %d মানে একটা ভ্যালু, যেখানে %d আছে ওখানে একটা ভ্যালু দেখাবে। তো ওকে, দেখালাম %d, আমি দেখাই দিলাম যে প্রিন্টএফে %d, তার মানে %d তো দেখালাম। এখন মানে কই থেকে রেজাল্টটা দেখামো, মানে আমি ওই ফলাফলটা কই রাখছি, দুইটা সংখ্যা যে যোগ করলাম, যোগ করার পর যোগফল আমি কই রাখছি, অবশ্যই সামের মধ্যে রাখছি। সাম একটা ভেরিয়েবল বাক্স, তো যেহেতু সামের মধ্যে আছে তার মানে অবশ্যই কই থেকে দেখামো, সাম থেকে। শেষ, দেন সেমিকোলন। এখন আমাদের আর কোনো কাজ নাই, যেহেতু আমরা প্রোগ্রাম শুরু করছি সেকেন্ড ব্রেক শুরু করার মাধ্যমে, আর প্রোগ্রাম শেষ হয় এই সেকেন্ড ব্রেকেট শেষ করার মাধ্যমে। ওকে, তার মানে প্রোগ্রাম কমপ্লিট। তার মানে এখন যদি আমরা প্রোগ্রাম রান করে আউটপুটটা আমি দেখাই। ওকে, প্রথমে বলতেছি ইন্টার ভ্যালু, তার মানে আমি যদি প্রথমে 2 আর 4 ইনপুট করি, ওকে, দেন ইন্টার, তার মানে আমার 2 আর 4 এর যোগফল দেখাইতেছে 6। এই যে আমি প্রথমে ইনপুট দিয়েছিলাম 2, তারপরে 4, 2 আর 4 এর যোগফল দেখাইতেছে 6। তার মানে আমার প্রোগ্রাম ঠিক আছে, প্রপারলি কাজ করতেছে। ওকে, আমি যদি আবার রান করে দেখি, এখানে আমি এখন ইনপুট দেব 10, আবার এক জায়গায় দিতেছি 5। ওকে, 10 আর 5 যোগ করলে 15, সেটা আমরা সবাই জানি। দেখি প্রোগ্রাম কি বলে। ওকে, প্রোগ্রামও সেম কথাই বলতেছে, প্রথমে একটা ইনপুট দিলাম 10 আর একটা 5, তার মানে 10 আর 5 এর যোগফল হইতেছে 15। তার মানে প্রোগ্রাম আমাদের করা ঠিক আছে। এখন আসি যে এই প্রোগ্রাম কীভাবে কাজ করতেছে। ওকে, তোমাদের আরেকটা জিনিস দেখাই তার আগে। এখানে আমি কি বলছিলাম, প্রিন্টএফের ভিতরে যে ওয়ার্ড বা যে লেটার বা যে সেন্টেন্স বা যা কিছুই থাকুক,
প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে যাই থাকুক সেটা আউটপুটে দেখা যায়, সেটা আউটপুটে শো করে। ওকে, এখন যদি আমি সুন্দর মতো বলি যে আমি কি নির্ণয় করলাম, যোগফল। ওকে, যে ইউজারকে আমি দেখা দিচ্ছি ইউর সাম ইজ, ওকে, এরপর %d, তার মানে মূলত কি দেখাবে, তার মানে প্রথমে আউটপুটে ডিসপ্লেতে এখানে মেসেজ শো হবে প্রিন্টএফের মাধ্যমে, যেহেতু প্রিন্টএফের ডাবল কোটেশনের মাঝখানে যা থাকে তাই আউটপুটে দেখা যায়। তাহলে প্রথমে দেখাবে ওখানে আউটপুটে দেখাবে ইউর সাম ইজ, এই লেখাটা অবশ্যই দেখাবে ইউর সাম ইজ %d, তার মানে %d কিন্তু দেখাবে না, কারণ %d যেখানে আছে সেখানে ওই ভ্যালুটা দেখাবে, তার মানে যে ফলাফলটা ভ্যালু মান ডেটা সেটা দেখাবে ভ্যালুটা %d এর জায়গায়। তার মানে এখানে কি দেখাবে, প্রথমে দেখাবে ইউর সাম ইজ %d, তার মানে %d কিন্তু সরাসরি দেখাবে না, কারণ %d কোনো স্ট্রিং না। একটা কথা বলে নেই, আমরা ডাবল কোটেশনের মাঝখানে যা থাকে সবগুলোকে আমরা স্ট্রিং বলি, মানে ডাবল কোটেশনের মাঝখানে যে জিনিসটা থাকে তাকে স্ট্রিং বলা হয়। ওকে, তো কি আউটপুটে দেখাবে ইউর সাম ইজ %d কিন্তু দেখাবে না, কারণ %d ফরম্যাট স্পেসিফাই, যেখানে %d সেখানে একটা ভ্যালু আছে, তার মানে এখানে দেখাবে ইউর সাম ইজ, মানে যোগফল যত সেটাই % দিয়ে জায়গায় দেখাবে। কই থেকে দেখাবে, আমরা কই রাখছি যোগফলটা, সাম থেকে দেখাবে। ওকে, যদি আমরা এখন আবার রান করে দেখি, তো আগের মতো ইনপুট দেই 2 আর 2 ইনপুট দেই, তাহলে দেখাবে যে ইউর সাম ইজ 4, তার মানে কি বোঝাইতেছে ইউর সাম, এই যে ইউর সাম ইজ 4। ওকে, তার মানে এখানে বোঝাইতেছে ইউর সাম ইজ 4, ইউর সাম ইজ, তার মানে আমি কি বললাম, আউটপুটে দেখাবে ইউর সাম মানে ইজের পর কি আছে %d, তার মানে যে জায়গায় %d আছে ওই জায়গাতেই তোমার ভ্যালু দেখাবে। ওকে, আমি যদি এই %dটা এখানে না দিয়ে আমি যদি এই যে ইউর এর পরে %dটা দিই, তার মানে এখানে দেখাবে প্রথমে ইউর প্রিন্ট করবে, তারপরে %d, তার মানে এখানে ভ্যালু দেখাবে, যেখানে %d সেখানে ভ্যালু দেখাবে। ইউর এখানে অবশ্যই ওই ভ্যালুটা দেখাবে সাম ইজ। আমি রান করে দেখাই দিচ্ছি, এখানে যদি আবার আমি সেমভাবে 2 আর 2 ইনপুট দিই, তার মানে যে ইউর 4 কেন দেখা যাচ্ছে, কারণ ইউরের পরে আমি %d লিখছিলাম, কারণ %d একটা ভ্যালু, এটা কোনো স্ট্রিং না। ওকে ওকে সো এখন আসি যে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। এখানে না দিয়ে ইউর সাম ইজ আমি একটা ইকুয়াল দিই, তার মানে আমি এই ডাবল কোটেশনের মাঝখানে যাই লিখমু ওইগুলাই আউটপুটে দেখাবো। ওকে, এখন আসি যে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। ওকে, তো প্রথমে আমরা কি করছি, একটা প্রোগ্রাম শুরু করা হয় হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর মেইন, তারপর সেকেন্ড ব্রেকের শুরু, পরবর্তী লাইনে আমরা ভ্যারিয়েবল লিখলাম। আরেকটা কথা বলে রাখি, প্রোগ্রাম কিভাবে কাজ করে, প্রোগ্রাম কিন্তু উপর থেকে নিচের দিকে কাজ করে, তার মানে প্রোগ্রাম উপর থেকে মানে লাইন এক্সিকিউট করতে করতে নিচের দিকে আসে, তাহলে প্রোগ্রাম নির্বাহ হয়, সে প্রোগ্রাম কাজ করে প্রথমে উপরের লাইন, এই লাইন সে এক্সিকিউট করে পরে, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এক কথায় উপর থেকে পড়তে পড়তে প্রোগ্রাম নিচের দিকে আসে। তার মানে কি, প্রথমে আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার ডেটা টাইপ ইন্টিজার, তার মানে প্রোগ্রাম যখন এই লাইনে আসবো প্রোগ্রাম দেখবো যে এখানে ইন্টিজার ডিক্লেয়ার করা আছে, তার মানে প্রোগ্রাম বুঝবো যে এখানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করা হবে, তার মানে নাম্বার 1 নাম্বার 2 আর সাম, যে মানগুলা অ্যাসাইন করবে, যে ভ্যালুগুলো ওই ভেরিয়েবলের মধ্যে রাখবে সবগুলোই পূর্ণ সংখ্যা হবে। ওকে, তার মানে তারপরে দেখবে সে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, তার মানে 3 নামে যে নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকবে ওই নামে প্রোগ্রামে ব্যাকএন্ডে 3টা বাক্স সে তৈরি করে দেবে, বাক্স তৈরি হবে। ওকে ওকে দেন দেখলো যে 3টা বাক্স তৈরি করা আছে, তারপরের লাইনে আসবে প্রোগ্রাম, পরের লাইনে আসার পর দেখবে যে প্রিন্টএফ ফাংশন, তার মানে প্রিন্টএফ কী করে, আউটপুট প্রদর্শন করে, ডিসপ্লেতে ভ্যালু দেখায়, তার মানে ডিসপ্লেতে প্রিন্টএফের কোটেশনের ভিতরে যা থাকে ডিসপ্লেতে সে মেসেজটা দেখায়। এখন যদি আমি যে এখানে ইন্টার টু ইন্টেজার ভ্যালু, টু ইন্টেজার ভ্যালু, ওকে ওকে তার মানে প্রোগ্রাম এই লাইনে আসার পর যখন এই লাইন শেষ করার পর পরবর্তী লাইনে আসবে তখন দেখবে প্রিন্টএফ ফাংশন, তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা আউটপুট প্রদর্শন করা হয়, তার মানে ইউজারকে আমরা একটা মেসেজ দিতেছি। ওকে, মেসেজ দিতেছি যে কি করবে, তুমি প্রোগ্রাম রান করার পর এই মেসেজটা মানে ইউজারের সামনে দেখা যাবে যে ইন্টার
টু ইন্টিজার ভ্যালু, তার মানে দুইটা ইন্টিজার ভ্যালু তুমি ইনপুট করো। ওকে, দেন ইউজার যখনই ইনপুট দিবে দুইটা সংখ্যা, তার মানে প্রথম ওই সংখ্যাগুলা এই %d এর মাধ্যমে এই ভেরিয়েবলগুলোর মধ্যে যাবে। %d এর মাধ্যমে %, মানে d এর মাধ্যমে প্রোগ্রামে ইনপুট নেওয়া হবে, তারপর %, ওই ভ্যালুগুলোকে এই ভেরিয়েবলের মধ্যে রেখে আসবে। তার মানে এই কাজ পর্যন্ত শেষ। তার মানে প্রোগ্রাম এর পরের লাইনে আসবে, আসার পর ইউজারদের দুইটা সংখ্যা ইনপুট দিল। প্রথম সংখ্যা 2, ওই 2 এই নাম্বার 1-এর ভিতরে গেছে, পরের 2 বা যদি ইউজার ইনপুট দিল 3 আর 5, প্রথম 3টা এই নাম্বার 1-এর ভিতরে মানে ঢুকছে, পরের 5টা নাম্বার 2 এর ভিতরে ঢুকছে। তার মানে এখানে নাম্বার 1 পরের লাইনে প্রোগ্রাম আসার পর এখানে নাম্বার 1 আছে 3 আর নাম্বার 2 আছে 5, তার মানে 3 আর 5 যোগ করার পরে যোগফল হলো 8। ওই 8কে আবার সামের ভিতরে অ্যাসাইন করলে, তার মানে অ্যাসাইন অপারেটর মানে ওই 8কে সামের ভিতরে রাখলাম। রাখার পর প্রোগ্রাম আবার এই পরের লাইনে আসলো, আসার পর দেখলো যে প্রিন্টএফ, তার মানে সে বুঝলো আউটপুটে কোনো কিছু দেখানো প্রয়োজন। তবে সে দেখাবে ইউজ সাম ইজ ইকুয়াল %d, তার মানে %d মানে এখানে ভ্যালু দেখাবে, মানে এখানে একটা ভ্যালু দেখাবে। সেই ভ্যালুটা কই থেকে দেখাবে? অবশ্যই সাম থেকে। এখন যদি আমি এখানে সাম না দিয়ে যদি নাম্বার 1 দেই, তার মানে নাম্বার 1-এ যে ভ্যালুটা রাখা হবে ওই ভ্যালুটাই আউটপুটে দেখাবে। যদি আমি এখানে নাম্বার 1-এ 7 রাখি, তার মানে আরেকটাতে 5 রাখলাম। যদি আমি ইন্টার করি ইউর সাম ইজ 7, তার মানে প্রথম সংখ্যা আমি ইনপুট দিয়েছিলাম 7, সো এই কারণেই আমার প্রথম এখানে দেখা যাচ্ছে 7, কারণ যোগফল কিন্তু 7 না, 5 আর 7 যোগ করলে 12 হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আমার 7। কারণ দেখা যাচ্ছে কারণ ওই ভ্যালুটা আমি এখানে মানটা দেখাইছি, ফলাফল দেখাইছি আমি নাম্বার 1 থেকে, তার মানে নাম্বার 1-এ 7 ছিল, এখানে 7ই দেখাইছে। এখন যদি আমি এখানে নাম্বার 2 দেই, তার মানে নাম্বার 2 এর মধ্যে আমি যে ভ্যালুটা রাখবো, অ্যাসাইন করব, ইনপুট দিব, সেই ভ্যালুটা দেখাবে। যদি আমি 4 আর 6 দিই, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে পরে নাম্বার 2-এ আমার 6 ইনপুট দিছি, এখানেও ওই 6 দেখাইতেছে। মানে এখানে মূলত এই প্রিন্টএফে পরে আউটপুট দেখানোর জন্য যে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়, সেখানে কমার পরে যে ভেরিয়েবল নামটা দেয়া হয়, মূলত ওই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করা থাকে ওইটাই দেখায়। এখন আমি দিয়েছি এখানে সাম, তার মানে এই সামের মধ্যে যে মানটা থাকবে ওটাই আউটপুটে দেখাবে। এখন যদি আমি ফাইনালি 3 আর 6 দিই, তার মানে অবশ্যই আউটপুট 9 দেখাবে। অবশ্যই 3 আর 6 যোগফল, এই যে যোগফল নেই, তারপর কি দেখাচ্ছে ইউর সাম ইজ ইকুয়াল টু 9, তার মানে ইউর সাম ইজ ইকুয়াল টু এই পর্যন্ত প্রিন্ট করছে, কিন্তু %d প্রিন্ট করে কি জন্য? কারণ %d একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু, যেখানে %d সেখানে নাম্বার দেখাবে। ওকে, তো এরপর প্রোগ্রাম এই লাইনে আসার পর দেখবে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার মানে প্রোগ্রাম শেষ, প্রোগ্রামের কাজ ওই পর্যন্তই। ওকে, তবে এখন আসি তোমাদের প্রশ্নের সেই সকল উত্তর নিয়ে। তোমরা আমরা আগে প্রশ্ন করেছিলা যে ভাইয়া প্রত্যেকটা সি প্রোগ্রামে এই হ্যাশ ইনক্লুড stdio.h মেইন এগুলা কমন, কেন কমন? বা প্রোগ্রামে এই ইনক্লুড হ্যাশ ইনক্লুড stdio মেইন এগুলা কেন ব্যবহার করা হয়? এগুলার কাজ কি আসলে? এগুলা ছাড়া কি প্রোগ্রাম হয় না বা রান করে না? যে ভাই এগুলা ছাড়া প্রোগ্রাম রান করে না। এখন তোমাদের বলি যে হ্যাশ ইনক্লুড stdio.h এগুলার মানে কি? প্রথমে যদি আমি বলি যে হ্যাশ ইনক্লুড stdio, ওকে, তার আগে প্রথম লাইনটা বোঝার আগে আমি এখানে তোমাদের কয়েকটা জিনিস দেখে। আচ্ছা, এখানে আমরা কি ব্যবহার করছি? প্রিন্টএফ। প্রিন্টএফ কি? একটা ফাংশন। ওকে, আরেকটা কি ফাংশন ব্যবহার করছি? স্ক্যানএফ। ওকে, এটাও প্রিন্টএফ, তার মানে একই ফাংশন। তার মানে আমরা এই প্রোগ্রামে দুইটা ফাংশন ব্যবহার করেছি, একটা প্রিন্টএফ ফাংশন আর একটা স্ক্যানএফ ফাংশন। তার মানে এখন আমি আরেকটা কথা বলি, তার মানে আমরা প্রোগ্রামে যদি কোনো ফাংশন ব্যবহার করি, তাহলে ওই ফাংশনটা কোন হেডার ফাইলের অংশ, সেই হেডার ফাইলকে প্রোগ্রামের শুরুতে হ্যাশ এর মাধ্যমে সেটাকে সংযুক্ত করে দিতে হয়। তার মানে এখন আসি যে হ্যাশ ইনক্লুড stdio.h, এইটা কি? মূলত stdio.h এটা একটা হেডার ফাইল। হেডার ফাইল কি? হেডার ফাইল একটা ধরো লাইব্রেরি, যার মধ্যে অনেকগুলা ফাংশন আছে। তার মানে আমরা প্রোগ্রামে যে ফাংশনগুলো ব্যবহার করি
সেই ফাংশনগুলো কোন হেডার ফাইলে সেটাকে প্রোগ্রামে প্রথমেই ডিফাইন করে দিতে হয়। তার মানে আমরা এখানে প্রিন্ট এফ ব্যবহার করছি, স্ক্যানএফ ব্যবহার করছি। প্রিন্ট এফ, স্ক্যানএফ এই দুই ফাংশনই এই stdio.h এই হেডার ফাইলের মধ্যে আছে। তার মানে মেন কথা কি, আমরা প্রোগ্রামে যদি কোনো ফাংশন ব্যবহার করি তাহলে ওই ফাংশনটা যে হেডার ফাইলের মধ্যে আছে ওই হেডার ফাইলকে প্রোগ্রামের শুরুতে সংযুক্ত করে দিতে হয়। তা না হলে ওই মানে ফাংশনগুলো প্রোগ্রামে কাজ করে না। ওকে, তার মানে এখন ভাইয়া প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো বললেন যে প্রোগ্রামে কোনো ফাংশন ব্যবহার করলে ওই ফাংশনগুলো যে হেডার ফাইলের ওই হেডার ফাইলটাকে প্রোগ্রামের শুরুতে সংযুক্ত করে দিতে হয়। তার মানে আমরা কিভাবে বুঝবো যে কোন ফাংশনগুলো কোন হেডার ফাইলের? ওকে, চলো সেগুলো জেনে আসি যে কোন হেডার ফাইলের আন্ডারে কোন ফাংশনগুলো থাকে বা আছে। ওকে, আমরা এখানে মূলত 3টা হেডার ফাইল দেখানোর চেষ্টা করেছি। প্রথম হইতেছে তোমার stdio.h, এটা একটা হেডার ফাইল। stdio এটা একটা হেডার ফাইলের নাম। ডট এই এসটি হইতেছে হেডার ফাইলের এক্সটেনশন। যেমন একটা অডিও ফাইল এর এক্সটেনশন কি .mp3, একটা ভিডিও ফাইল এর এক্সটেনশন কি .mp4, একটা পিকচার এর এক্সটেনশন কি .jpg বা png। ঠিক তেমনি stdio এই হেডার ফাইলের এক্সটেনশন হইতেছে .h, আর stdio এইটা হইতেছে তোমার একটা নাম যার ফুল মিনিং হইতেছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এসটিডিতে স্ট্যান্ডার্ড, হাইতে ইনপুট, আর ওদের হচ্ছে আউটপুট যার ফুল মিনিং আউটপুট। ওকে, আর এই হেডার ফাইলের আন্ডারে এই 7টা ফাংশন আছে। প্রথমে আছে ডিফ, প্রিন্টএফ, স্ক্যানএফ, পুটচার, ক্যাটচার। ওকে, এই stdio.h এই হেডার ফাইলের নামে মানে এর আন্ডারে এর ভিতর এই 7টা ফাংশন আছে। তার মানে আমরা এই 7টা ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশনও যদি প্রোগ্রামে ব্যবহার করি, যেহেতু এই ফাংশনগুলো stdio.h এই হেডার ফাইলের অংশ, এই হেডার ফাইলের মধ্যে আছে, তার মানে আমাদের প্রোগ্রামের শুরুতে stdio.h কে সংযুক্ত করে দিতে হবে। ওকে ওকে পরবর্তীতে আসি math.h এই হেডার ফাইলতে, মানে math.h এই হেডার ফাইলে। ওকে, এই হেডার ফাইলের আন্ডারে মূলত 2টা ফাংশন আছে। একটা হচ্ছে sqrt আর একটা পাও। তার মানে আমরা যদি একটু মানে sqrt আর পাও জুম আউট হয় না, তো sqrt ব্যবহার করা হয় মূলত কোনো কিছু রুট ওভার দেওয়ার জন্য। ধরো সাপোজ যদি এখানে আমি দেখাই, ধরো যে রুট ওভার রুট ওভার 9 আছে। তার মানে এটাকে তো আর আমি প্রোগ্রামে এবার রুট ওভার 9 লিখতে পারবো না, এটাকে ভেঙে লিখতে হবে। তো রুট করার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে sqrt, দেন ফাংশন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ থাকবে, sqrt যদি 9 এইভাবে লিখি, তার মানে এই রুট ওভার 9 প্রোগ্রামিংয়ে sqrt 9 এভাবে লিখলে রুট ওভার 9 এর কাজ করে, রুট ওভার 9। ওকে, আরেকটা আছে পাও, এই ফাংশনটা। একটা হেডার ফাইল আছে konya.h, এখানে 2টা ফাংশন আছে, ক্লিয়ার স্ক্রিন আর getch। ওকে এইগুলা তোমরা ভিডিওটা পজ করে নোট করে নিও। তো এখানে আমি 3টা হেডার ফাইল দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের বইয়ে যে প্রোগ্রামগুলো আছে আর ওইগুলোর মধ্যে যে ফাংশনগুলো ব্যবহার করা হয়েছে ওই সবগুলো ফাংশন এখানে আছে। তার মানে এগুলা জানা থাকলে আর কোনো সমস্যা হবে না, তোমরা হেডার ফাইল বসাতে পারবো। ওকে, তো প্রথম লাইনটাকে আমি আরেকটু বিশ্লেষণ করি। তার মানে হ্যাশ ইনক্লুড stdio.h এই লাইনটা প্রোগ্রামে কেন লেখা হয়? তার মানে আমরা যদি প্রোগ্রামে কোনো একটা ফাংশন ব্যবহার করি, তার মানে ওই ফাংশনটা যে হেডার ফাইলের মধ্যে আছে ওই হেডার ফাইলকে প্রোগ্রামের শুরুতে হ্যাশ ইনক্লুড এর মাধ্যমে সংযুক্ত করে দিতে হয়। ওকে, তার মানে যেহেতু এই প্রোগ্রামে প্রিন্টএফ, স্ক্যানএফ এই ফাংশন ব্যবহার করেছি, তার মানে এই ফাংশনগুলো stdio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত। তার মানে এই ফাংশনগুলো ব্যবহার করেছি মানে এক কারণেই উপরে হ্যাশ ইনক্লুড stdio মানে এই হেডার ফাইলটা হ্যাশ ইনক্লুডের মাধ্যমে প্রোগ্রামের শুরুতে মানে যুক্ত করে দিয়েছি লিখতে হয়।
এখন তুমি এমন কোনো সি প্রোগ্রাম বার করতে পারবে না যেখানে এই প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করা না হয়। অবশ্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার না করলেও একটা প্রোগ্রাম হয়, কিন্তু প্রিন্টএফ ফাংশন প্রতিটা সি প্রোগ্রামে আছে। ঠিক এ কারণে যেহেতু প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে প্রোগ্রামে, এ কারণেই উপরে ওর হেডার ফাইলটা সংযুক্ত করে দিতে হয়। আর মূলত এ কারণেই উপরে হ্যাশ ইনক্লুড stdio.h এই লাইনটার মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। ওকে, তাহলে এখন আসি হ্যাশ। হ্যাশ মানে কি, হ্যাশকে কি পড়া হয়? ওকে, এখন নিচের লাইনে আসি। হ্যাশকে মানে হ্যাশ হইতেছে তোমার প্রি প্রসেসিভ ডিরেক্টিভ। হ্যাশকে বলা হয় প্রি প্রসেসিভ ডিরেক্টিভ। প্রি প্রসেসিভ ডিরেক্টিভ মানে হ্যাশকে বলা হয় প্রি প্রসেসিভ ডিরেক্টিভ। তার মানে প্রোগ্রামে এই হ্যাশ সাইনের কাজ কি? ওকে, আচ্ছা, তার মানে প্রোগ্রামে এই হ্যাশ সাইনের কাজটা আমি তোমাকে সংক্ষিপ্ত করে বোঝাই যে আমরা যে হেডার ফাইলটা মানে সংযুক্ত করলাম প্রোগ্রামে, সেই হেডার ফাইলের আন্ডারে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলো যাতে ঠিকঠাকভাবে কাজ করে তার জন্য হ্যাশ সাইনটা ব্যবহার করা হয়। তার মানে ওই কোনো একটা ফাংশন যদি প্রোগ্রামে ব্যবহার করি, ওই ফাংশনটা যাতে ওই হ্যাশ সাইন কী করে ওই ফাংশনগুলোকে পূর্বে প্রি প্রসেসিভ যেহেতু, তার মানে পূর্বে আগে মানে প্রোগ্রামে কাজ করার আগে ওকে প্রসেসিং করে দেয়। তার মানে ওই ফাংশনগুলোকে হ্যাশ সাইন সচল করে দেয়। তার মানে ওই হেডার ফাইলের মধ্যে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলো যেন ঠিকঠাকভাবে কাজ করতে পারে, এর কারণে ওই হ্যাশ সাইনটা ব্যবহার করা হয়। তার মানে হ্যাশ ইনক্লুডের মাধ্যমে ওই হেডার ফাইলকে সংযুক্ত করা হয়। এই মূলত ওই প্রথম লাইনটার কাজ। ওকে, আর পরবর্তীতে আসি এই মেন ফাংশন নিয়ে। আচ্ছা, মেন ফাংশনটা কি, একে প্রোগ্রামে কেন ব্যবহার করা হয়? মেন ফাংশনটা প্রোগ্রামের অত্যাবশ্যকীয় একটা ফাংশন, কারণ এই মেন ফাংশন ছাড়া একটা সি প্রোগ্রাম কোনোভাবে রান হবে না। বলতে পারো মেন ফাংশনটা হইতেছে প্রোগ্রামের একটা মাথা। প্রোগ্রামের মাথা হইতেছে মেন ফাংশন। এই মেন ফাংশন ছাড়া কোনোভাবেই একটা প্রোগ্রাম রান হবে না। তার মানে আমি যদি এই মেন ফাংশন মিসিং করি, লিখতে ভুলে যাই, মেন ফাংশন লেখা ছাড়াই যদি আমি প্রোগ্রাম এই সেকেন্ড ব্র্যাকেট শুরু আর এই শেষের মাঝখানে যদি আমি অনেকগুলা কোড লিখি, লাইক 1000, 2000 বা 5000, 10,000 লাইনেরও যদি কোড লিখি, যদি মেন ফাংশন এই ছোট্ট একটা মেন লেখাটা লিখতে ভুলে যাই, তাহলে প্রোগ্রাম রানই করবে না। তার মানে আমাদের 10,000 লাইনের কোড লেখা একদমই বৃথা, কারণ এই মেন ফাংশনটা হচ্ছে প্রোগ্রামের মাথা। এই মেন ফাংশনের আন্ডারেই এইগুলা কোড করা হয়েছে। তার মানে মেন ফাংশনটা প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। তো মেন ফাংশন ছাড়া প্রোগ্রাম রান করে না, এর কারণে মেন ফাংশনও প্রতিটা প্রোগ্রামে কমন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি এখানে পরের লাইনে ইন্টিজার। এটা কি, এর পরিচয় আমি প্রথমে দিয়েছি। ইন্টিজার এটা একটা ডেটা টাইপ, আর এই নাম্বার 1, নাম্বার 2, সাম এগুলো কি ভেরিয়েবল। ওকে, আর প্রিন্টএফকে বলা হয় আউটপুট ফাংশন। যদি এমসিকিউ তো আসতে পারে যে প্রিন্টএফ কোন ধরনের ফাংশন, অবশ্যই আউটপুট ফাংশন। আর স্ক্যানএফ কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে ইনপুট নেওয়া লাগে, আর কীভাবে ডেটাকে ওই ভেরিয়েবলের মধ্যে রাখা লাগে এগুলা বলে দিছি। সাম কি, এগুলা কি, সবগুলোর কাজ বলে দিছি। তো মূলত এভাবে একটা প্রোগ্রাম কাজ করে। আর প্রোগ্রাম আবার বলে রাখি, প্রোগ্রাম উপর থেকে নিচের দিকে কাজ করে, উপর থেকে লাইন এক্সিকিউট করতে করতে নিচের দিকে আসে। আর প্রোগ্রাম সম্পন্ন হয় 3 ধাপে, ইনপুট, প্রসেসিং আর আউটপুট। এই 3 ধাপ যদি প্রোগ্রাম লেখার সময় মাথায় রাখো, তাহলে প্রোগ্রাম লেখা যেমন সুবিধা, ঠিক তেমনি প্রোগ্রাম মানে অনেক সহজ লাগে করার সময়। আচ্ছা, যেহেতু এই ক্লাসটা আমি শেষ করলাম, তার মানে তোমরা কমেন্টে জানাবা যে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আর এই ক্লাসটার মানে সি প্রোগ্রামের উপর আমার আরও ক্লাস চাও কি না অবশ্যই কমেন্টে জানাবা। আর যেহেতু আমি একটা ক্লাস নিলাম, তার মানে তোমাদের একটা জিনিস শেখালাম, তোমরা এই জিনিসটা শিখলা মানে দেখলা, বুঝলা। যতক্ষণ আমি বোঝালাম ততক্ষণ বুঝলা। শুধু দেখলা, বুঝলা, রেখে দিলা, কোনো লাভ নেই ভাই। প্র্যাকটিস করা লাগবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এটা মানে আয়ত্ত হবে, এটা মনে থাকবে। তো আমি যেহেতু তোমাদের 2টা সংখ্যার যোগফল দেখালাম, তার মানে তোমাদের
হোমওয়ার্ক থাকবে, তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিই, যে হোমওয়ার্কগুলো আমাদের দেখাবা। কেমনে দেখাবা সেটা আমি একটু পরে বলতেছি, আগে বলে দেই তোমাদের হোমওয়ার্কগুলো কী কী। তো প্রথমে আমি যেহেতু দেখাইছি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করা, তার মানে তুমি অবশ্যই এখানে দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে পারবা, এটা আমি মানে আশা করি, কারণ আমি এতক্ষণ কষ্ট করার পর এইটুকু তোমাদের পারা উচিত। আচ্ছা, তার মানে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় কেমনে করবা আমি একটু ক্লু দেই, মানে একটু বলে দিই। আচ্ছা, যেহেতু দুইটা সংখ্যা ইনপুট নিলাম, দেন আর কি শুধুমাত্র প্রোগ্রামের এই শুরু আর শেষ মানে ইনপুট আউটপুট সেম থাকবে, শুধুমাত্র প্রসেসিংয়ে একটু চেঞ্জ করবা। কেমনে? কারণ যেহেতু এটা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করে, এ কারণে আমি এখানে এই যোগ ইউজ করছি। তার মানে দুইটা সংখ্যার যোগফল। যদি বিয়োগফল নির্ণয় করি সেক্ষেত্রে আমি জাস্ট যোগের জায়গায় এই বিয়োগ বাহাই দিলেই দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয় করা হইতেছে। ওকে, এখন যদি আমি বলি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবা, তার মানে কি শুধু প্রসেসিংয়ে একটু চেঞ্জ আনবা। যদি বলি গুণফল নির্ণয় করো, তার মানে এখানে গুণ চিহ্ন ইউজ করবা। ও, তোমাদের বলে রাখি, গুণ মূলত আমরা গুণ বলতে একে বুঝি, কিন্তু প্রোগ্রামে এই ক্রস সাইন কিবোর্ডে নাই। সো এ কারণেই গুণ নির্ণয় করা হয় প্রোগ্রামে এই স্টার সাইনের মাধ্যমে, আর ভাগ নির্ণয় করা হয় প্রোগ্রামে এই স্ল্যাশ, এই অর সাইন মানে স্ল্যাশ, এই ভাগ করা হয় প্রোগ্রামে, ভাগ বোঝানো হয় এই অর সাইনের মাধ্যমে। এগুলাকে মূলত বলা হয় অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। তাহলে যোগফল নির্ণয় করার জন্য শুধুমাত্র এখানে প্লাস সাইন। ওকে, তোমরা এটাকে প্লাস দুটো ভেরিয়েবলের সাথে লাগিয়েও লিখতে পারো বা ফাঁকাও দিতে পারো। ফাঁকা দিতে একটু ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, এখানে ফাঁকা দিলাম। ওকে, যোগফল নির্ণয় করার জন্য জাস্ট এখানে যোগ ইউজ করবা, বিয়োগফলের জন্য জাস্ট এই মাইনাস চিহ্ন ইউজ করবা, তাহলে দুটো সংখ্যা বিয়োগফল নির্ণয় করা হয়ে যাবে। আর গুণফল নির্ণয় করার জন্য স্টার সাইন যেটা আছে সেটা, আর ভাগফল নির্ণয় করার জন্য অবশ্যই অর সাইন বা স্ল্যাশ ব্যবহার করবা। শুধু ভাগফলের জন্য একটু প্রোগ্রামে চেঞ্জ আনা দরকার, চেঞ্জ আসবে, তো সমস্যা নেই, যেভাবে দেখিয়েছি এভাবেই তোমরা হোমওয়ার্ক করবা। দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করা, দুইটা সংখ্যার বিয়োগফল, দুইটা সংখ্যার গুণফল আর দুইটা সংখ্যার ভাগফল। আর আরেকটা কাজ দিই, এক্সট্রা কাজ, ওইটা তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করবা। তার মানে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য কী করা লাগবে? যেহেতু সংখ্যা তিনটা, ইউজার ইনপুট দিবে 3 ভ্যালু, তার মানে 3% ডি এখানে নেওয়া লাগবে। এখানে পার্সেন্ট ডি নেবে 3টা, কারণ 3টা ভ্যালু যেহেতু নিবা, তার মানে 3% ডি। তার মানে যেহেতু ভ্যালু 3টা, তার মানে ভেরিয়েবল নেওয়া লাগবে 3টা। তার মানে 3টা ভেরিয়েবল যদি আমরা নিই, তার মানে একটা ভেরিয়েবল তুমি নাম্বার 3 নামে একটা ভেরিয়েবল নিলা। নেওয়ার পর তুমি এখানে জাস্ট যোগ করে দিবা নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3 নামে সাপোজ একটা ভেরিয়েবল নিলা, এখানে তুমি একটা ভেরিয়েবল দিলা নাম্বার 3। ওকে, নাম্বার 3, দেন আর কোনো কিছু করা লাগবে না, আর সব কিছু সেম। তার মানে দুইটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার বিয়োগফল, দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার ভাগফল নির্ণয় করার প্রোগ্রামগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর তোমরা হোমওয়ার্কটা জমা দেবে কই সেটা আমি দেখিয়ে দিতেছি। প্রথমে তোমরা ফেসবুকে আসবা, ফেসবুকে আসার পর উপরে সার্চ আইকনে লিখবা যে লার্ন আইসিটি উইথ সবুজ। এই যে সার্চ যদি করো তো প্রথমে পাবা এই যে এরকম একটা আইকন, এটা একটা গ্রুপ। সো এই গ্রুপে আসার পর এখানে প্রথমেই তোমরা লিখবা হ্যাশট্যাগ দিয়ে লিখবা যে অধ্যায়ের নাম সি প্রোগ্রামিং, লিখবা কি সি প্রোগ্রাম। ওকে, সি প্রোগ্রাম প্রথমে লিখবা যে সি প্রোগ্রামিং, দেন টপিকের নাম, কোন টপিকের উপরে তুমি হোমওয়ার্কটা করছো, দেন টপিক নেম। ওকে, দেন অবশ্যই খাতার ভিতরে করবা প্রোগ্রামগুলো, সবসময় খাতার ভিতরে করার পর এখানে তুমি পিক আপলোড করার জায়গা পাবা, এখান থেকে পিক আপলোড করে দেবা। ওকে, তো যেহেতু আমি একটা ক্লাস নিলাম, অবশ্যই ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্টে জানাবা। আর যদি সি প্রোগ্রামের উপরে আমার আরও ভিডিও চাও, ক্লাস চাও, তাহলে সেটাও বলে দিবা।
যদি তোমাদের কমেন্ট দেখি তাহলে আমি উৎসাহ পাবো ক্লাস নেওয়ার জন্য। আর আর ওই গ্রুপের লিঙ্ক প্লাস আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অ্যাক্সেস করে হোমওয়ার্ক জমা দিতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।